ভালোবাসার এরকম আরো অনেক গল্প পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ। স্টে উইথ আস। দেখছি না, আসতেই হবে। আচ্ছা। জ্যোতি কল কেটে ভাবতে লাগলো কি এমন হলো যে দাদি এত তাড়া দিচ্ছে যাওয়ার জন্য। তারপর চুপচাপ বিছানায় বসে ইরহানের আসার অপেক্ষা করতে লাগে। কিছু সময়ের মাঝে ইরহান ঘরে ঢোকে, হাতে তার একটা পলিথিনের ব্যাগ। ইরহান ব্যাগটা জ্যোতির হাতে ধরিয়ে দিয়ে বলে, বের করো, এতে কিছু খাবার আছে। কাল থেকে দুইজনেরই কিছু খাওয়া হয়নি। খেয়ে তারপর বাজারে যাব। তুমি একটু লিস্ট করে দিও তো কি কি লাগবে। জ্যোতি মাথা নাড়িয়ে খাবারগুলো বের করে। পরোটা, ভাজি, বিস্কুট, কলা রয়েছে। তারপর দুজন একসাথে খেতে বসে। ইরহান পরোটা ছিঁড়ে মুখে দিতে দিতে জিজ্ঞেস করে, তোমার দাদি কি বলল? জরুরি কিছু নাকি? কথার ধরন দেখে মনে হচ্ছে জরুরি কিছুই। কিছু হয়েছে? জানি না, বলছে আপনাকে নিয়ে এখনই ওই বুড়ির বাড়িতে যেতে। ওইখানে গিয়ে যেন খাবার খাই, যেন দেরি না করি। কি হয়েছে বলো তো? এসব কিছু জানতে পেরেছে নাকি? মনে হয় না এসব কে বলবে। অন্য কিছু একটা বিষয় আছে। আপনি যাবেন? আমার তো মনে হচ্ছে গুরুত্বপূর্ণ কিছুর জন্য এত জরুরি তলব। তৈরি হয়ে নাও, গিয়ে দেখি কি হয়েছে। উনি বুড়ো মানুষ, যদি কোনো অসুবিধাতে পড়ে ওইখান থেকে আসার সময় না হয় আমাদের যা যা দরকার সব বাজার সদাই করে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। তারপর খেয়ে দিয়ে দুজনেই ঘরের তালা মেরে বাড়ি থেকে বের হয়ে যায় জ্যোতিদের বাড়ির উদ্দেশ্যে। সকালে ঘুম থেকে উঠে তাসলিমা বানু রান্নাঘরের দিকে চলে যায়। প্রচণ্ড খিদে পেয়েছে। কাল যে সেই শুয়েছে, সেই শোয়ায় রাত ভর হয়ে গেছে, খাওয়া আর হয়নি। কেউ তাকে ডাকেওনি খাওয়ার জন্য। রান্নাঘরে ঢাকনা দিয়ে রাখা পাতিলগুলো খুলে খুলে চোখ মুখ কচকে ফেলেন। কালকে রান্না করা বাসি খাবার ছাড়া কিছুই নেই। তার মানে এত বেলা হয়ে গেছে, একটাও উঠে নাই, এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। রাগে শরীর কাঁপতে থাকে তাসলিমা বানুর। একেই তো খিদে একদম সহ্য হয় না ওনার। পেটে খিদে থাকলে এমনিতেই মেজাজ বিগড়ে থাকে। ওই জমিদারের বেটিরা তোদেরকে মাইক এনে ঘুম থেকে ওঠার জন্য বলতে হবে? বাড়ির রান্না কি তোর মায়েরা এসে করে দিয়ে যাবে? তোদেরকে আজাইরা খাওয়ানোর জন্য বাড়িতে আনছি, এখনো বাড়িতে চুলায় আগুন জ্বালাসনি কেউ। আমার ছেলেদের বোকা পেয়ে ঘরে বসে বসে খাচ্ছিস। প্রায় 15 মিনিটের মতো বকে হাঁপিয়ে ওঠে। বসার রুমে গিয়ে বসে ঢকঢক করে এক গ্লাস পানি খেয়ে নেয়। এর মধ্যে দিনা আর লিমা তাড়াহুড়ো করে বেরিয়ে আসে। দেখেই বোঝা যাচ্ছে ঘুম থেকে মাত্র উঠে দৌড়ে বেরিয়ে এসেছে। ঘুম ভাঙলো নবাবের বেটিদের। আম্মা, ভুল হয়ে গেছে। আসলে কাল একটু দেরিতে ঘুমিয়েছিলাম তো তাই। ঠিক সময় আমার খাবার আমার সামনে চাই, বুঝছো? নয়তো ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। বাপের বাড়ি গিয়ে জমিদার চালা চইল। দুজন মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে রান্নাঘরের দিকে যেতে থাকে। যেতে যেতে দিনা বলে, আমার কি ভালো লাগে না ভাবি? ইচ্ছে করে পুরো চুলগুলো ছিঁড়ে দিতে। লিমার কথা শুনে দিনা হেসে দেয়। হাসিস না, শুধু সময়ের অপেক্ষা আছি। একবার সবকিছু ঠিক হোক, পরে দেখে নেব। সব মনে রাখছি। তারপর দুই চা মিলে রান্না করতে লেগে পড়ে। জ্যোতি আর ইরহান খুব তাড়াতাড়ি এসে পড়ে জ্যোতিদের বাড়ি। গাড়ি নিয়ে এসেছে। জ্যোতি অবশ্য চায়নি গাড়ি নিতে। ইরহান জ্যোতির কথা শুনেনি, সাথে আরো ফল আর মিষ্টি নিয়ে নিয়েছে। জ্যোতি বলেছে এত লাগবে না। ইরহান একটা কথাও শুনেনি, বলেছে, তুমি চুপ থাকো। এই প্রথমবার নিজের শ্বশুর বাড়ি যাচ্ছি, খালি হাতে যাব কেন? জ্যোতি আর কিছু বলেনি, যা করার করুক। জ্যোতি ঘরের কাছে আসতেই দেখে তার দাদি বের হয়ে আসছে। জ্যোতিকে দেখে একটা হাসি দিয়ে বলে ওঠে, ও বুবু, তুই আইসস? আরে নাচ জামাই কেমন আছো? ইরহান সালাম দিয়ে বলে, জি দাদি, ভালো। আপনি কেমন আছেন? এই তো ভালো, এসো এসো, ভিতরে এসো। জ্যোতি আর ইরহান একসাথে ভিতরে ঢুকে দুজনেই বেশ অবাক। জ্যোতি তার দাদিকে বলে ওঠে, দাদি এসব কি? রুমের ভিতর আশেপাশের কয়েকজন মানুষ রয়েছে, সাথে একটা হুজুরও রয়েছে। জ্যোতি সবার দিকে কিছু সময় তাকিয়ে রয়। তারপর দাদির দিকে তাকিয়ে কানের কাছে গিয়ে আস্তে করে প্রশ্ন ছুড়ে, দাদি এসব কি? ওনারা সকলে এখানে যে হঠাৎ? তুমি তো ভেঙে কিছুই বলছো না, কিছু কি হয়েছে? তোকে সব পরে বলছি, তুই আগে নাচ জামাইটা নিয়ে আর রুমে একটু বস। ইরহান জ্যোতির পিছনে দাঁড়িয়ে আছে। জ্যোতি ইরহানকে বলে, আসুন আমার সাথে একটু বসে জিরিয়ে নিন। ইরহান ও জ্যোতির পিছনে পিছনে জ্যোতির ছোট্ট রুমের ভিতর গিয়ে বসে পড়ে।
জ্যোতি নিজের বোরকাটা খুলে রেখে ইরহানকে একটু বসতে বলে নিজের দাদির কাছে চলে যায় জানার জন্য কি হবে। দাদি, এই দাদি, কি করবে তুমি বলো তো? আর এত মানুষজন কেন ঘরে? আমায় তো ঠিক করে বলতেছো না, হয়েছেটা কি? তোরে বিয়া দিব আবার। মানে মাথা খারাপ হয়ে গেছে তোমার? কি বলছো এগুলো তুমি? পাগলের মতো একটা বললেই হলো। আমার বিয়ে হয়ে গেছে, আবার কিসের বিয়ে? তোর বিয়া হয়ে গেছে দেখে কি আর করা যাবে না? শোনো দাদি, মজা করে থাকলে এসব মজা বাদ দাও। আমার এসব একদম ভালো লাগছে না। তোমার নাচ জামাই কিন্তু এই বাড়িতে ভুলে যেও না। আমার কিন্তু রাগ উঠতেছে। এত রেগে যাচ্ছিস কেন বউ? আগে আমার কথা শোন। জ্যোতি ইতিমধ্যে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। রাগ প্রায় উঠে গেছে তার দাদির কথা শুনে। নিজেকে শান্ত করে বলে, ঠিক আছে, বলো, শুনছি। আমি কি অন্য কাউকে বিয়ে করতে বলছি নাকি তোরে? আমার নাচ জামাইরেই আবার বিয়ে করবি এখন? এসবের মানে কি দাদি? আসলে তোদের তো ফোনে বিয়ে হয়েছে, সামনাসামনি হয়নি। আমার যেন মনটা কেমন করছে বিয়েটা নিয়ে। কয়জন বলতেছে ওইভাবে বিয়ে হলেও আবার পড়ানো লাগে। তাই আমি চাই না আমার বউয়ের সংসারের দিকে তাকে কেউ কিছু বলো। কে বলছে এসব কথা তোমায় দাদি? এসবের কোনো মানে হয়? এটা তো বড় কোনো ব্যাপার না বউ। তোদের তো আগে বিয়ে হয়েছেই, এখন করে নিলে কিচ্ছু হবে না। কয়েক মিনিটের ব্যাপার, শুধু রাজি হয়ে যাব। কিন্তু দাদি, উনি কি ভাববেন বলেন তো? কেমন কেমন না বিষয়টা? তুই একটু না জামাইকে বল, নিশ্চয়ই রাজি হবে, কিছু বলবে না। জ্যোতির দাদির কথাই ঠিক হলো। আমার এতে কোনো আপত্তি নেই। মুরব্বী মানুষ ভেবে চিন্তেই বলেছে। জ্যোতি ইরহানের কথায় অবাক হয়। অন্য কেউ হলে এতক্ষণ রাগারাগি করে চলে যেত। শ্বশুরবাড়ির প্রথম দিন এলো, তাও আপ্যায়ন না করে এসব বলছে। সকলের সামনে ইরহান আর জ্যোতির পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। সকলেই বিয়ে পড়িয়ে বিদায় নেয়। জ্যোতির দাদি এবার নাচ জামাই আপ্যায়ন করতে লেগে পড়ে। গরিব হতে পারে, মনটা তো আর গরিব না। নিজের নাচ জামাইকে যথাসাধ্য আপ্যায়ন করে। ইরহান শত বলেও জ্যোতির দাদিকে থামাতে পারেনি। কিছু সময় পর পর এটা ওটা এনে দিচ্ছে। জ্যোতি ইরহানের জন্য নিজের হাতে রান্না করে। জ্যোতির দাদি রান্না করেনি। যদি খারাপ হয়, চুপচাপ তুই রান্না কর, আমার সান্দের নাচ জামাই খাইব। আমার এসব রান্না যদি না খেতে পারে তখন তো উপোস থাকতে হবে। আমার বয়স হয়েছে, এখন তো আর আমি আগের মতো কিছু রান্না করতে পারি না। বিকেলে তাসলিমা বানু উঠোনে মোড়া পেতে বসেছিল। এমন সময় পাশের বাড়ির এক মহিলা আসে, নাম আসমা। তাসলিমা বানুর সাথে তার খুবই ভালো ভাব, গলায় গলায় সম্পর্ক। কিন্তু একজন আরেকজনকে এটা ওটা নিয়ে নিচু করতে ছাড়ে না। দুজনের কেউই এই বিষয়ে কম যায় না। এমন সম্পর্ক আজকাল দেখা যায় না। এত খোঁচাখুচি করার পরও আবার দুজনেই মিল। আজ খালি হাতে আসেনি, হাতে একটা মিষ্টির প্যাকেট। তাড়াতাড়ি করে এসেই তাসলিমা বানুর পাশে রাখা আরেকটা মোড়ায় বসে পড়ে। তারপর বলে ওঠে, ও ভাবি গো, কেমন আছেন ভাবি? তাসলিমা বানু জিজ্ঞেস করে আসমাকে, কি আর বলবো ভাবি আপনারে, আমার মতো সুখী কেউ আছেনি। এমনিতেই আমি অনেক সুখী, এখন আরো সুখী হয়ে গেলাম। তো খুশি ভাবি। আমি দাদি হতে চলেছি গো ভাবি। তারপর তাসলিমা বানুর দিকে মিষ্টির প্যাকেটটা এগিয়ে দিয়ে বলে, এই যে, এই নেন, আপনার জন্য মিষ্টি আনছি। আপনি তো আমার কত আপন, তাই আপনার জন্যই প্রথম মিষ্টি নিয়ে আসলাম। আর সবার আগে খবরটা আপনাকেই জানাতে আসলাম। ও, ভালো তো ভাবি। ভালো তো হতেই হবে। আজকাল যা দিন পড়লো, এখন ছেলে মেয়েরা বাচ্চা নিতেই চায় না। পরে কত সমস্যা হয় জানেন ভাবি? মাঝে মাঝে তো হয়ই না। তাই তো বিয়ের 1 বছর না ঘুরতেই আমার বৌমারে বলে দিচ্ছি সুখবর যেন পায়। আমার বৌমা আবার আমার কথায় উঠে বসে। দেখলেন কেমন করে আমার কথার মান রাখলো? আপনার বড় ছেলে তো অনেক দিন হলো বিয়ে করছে ভাবি। আপনার ছোট ছেলেও আমার ছেলের আগে বিয়ে করেছে, এখনো তো আপনাকে একটা সুখবর দিতে পারলো না। কোনো সমস্যা আছে নি ভাবি? তাসলিমা বানু আসমার দিকে তাকিয়ে মনে মনে ফুঁসছে। ঠিক জানতো এই কথাটা শোনাবে তাকে, কিন্তু কথাটা তো ঠিকই বলেছে। আজকে এই দুই ছেলের বউকে কড়া করে কয়েকটা কথা শোনাতে হবে। এদের জন্য সে কেন কথা শুনবে? এসব ভাবতে ভাবতে তাসলিমা বানু ঘরের দিকে হাঁটা দেয় আসমাকে বিদায় দিয়ে। ইরহান বিকেলে জ্যোতিকে নিয়ে চলে যেতে চেয়েছিল, জ্যোতির জাতি দেয়নি। জ্যোতিও চায় থেকে যেতে। নিজের বাপের বাড়ি আসলে প্রতিটা মেয়েরই মন চায় থাকতে,
আবার কবে না কবে আসতে পারে। যদিও জ্যোতি গেছে মাত্র একদিন হয়েছে, তাও একটাই 1 বছর মনে হচ্ছে জ্যোতির কাছে। ইরহান যখন থেকে যেতে রাজি না হয় তখন জ্যোতি ইরহানের দিকে করুণ চোখে তাকিয়ে বলে, এই বোকা পুরুষ থেকে যায় না, শুধু তো একটা দিন, এমন করেন কেন? ইরহান দুষ্টু হেসে জ্যোতির কোমর ধরে টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নেয়। তারপর কানের পিছনের চুলগুলো গুজে দিতে দিতে বলে ওঠে, তুমি এখনো বোঝোনি কেন চলে যেতে চাচ্ছি? না তো কেন? বাজার না হয় কাল দুজনে একসাথে করে নিয়ে বাড়িতে ফিরবো, সমস্যা নেই তো। আমি তো তোমায় অনেক চালাক ভেবেছিলাম জ্যোতি, তুমি আমাকে বোকা বলো? আসল বোকা তো তুমি নিজে। বোকা পুরুষের বোকা বউ। মোটেও আমি বোকা নই। ইস, তুমি বললেই হলো। হুম। এতদিন হয়ে গেল এখনো বাসরটাই করা হলো না। দ্বিতীয়বারের মতো আবার বিয়ে করলাম, এই সুযোগটা কে হাতছাড়া করে? আমি তো একদম হাতছাড়া করছি না। জ্যোতি ইরহানের কথায় কিছুটা লজ্জা পেয়ে যায়। হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে কিন্তু পারে না। ইরহানের দিকে চোখ তুলে তাকাতেও পারছে না। ইরহান জ্যোতির লজ্জারাঙা মুখের দিকে তাকিয়ে বলে, হাই হাই, আমার বাঘিনী বউ দেখি লজ্জাও পাই। ধ্যাত, ছাড়েন না। কোনো ছাড়াছাড়ি নেই। বোকা পুরুষ কি শুরু করলেন বলেন তো? আমার বউকে দেখাচ্ছি। তার বোকা পুরুষ শুধু ধোকা খেতে না, ভালোবাসতেও জানে। তাসলিমা বানু ঘরে ঢুকে ইমনের বউ লিমাকে ডাকতে থাকে। লিমা তখন খাটের উপর বসে বসে মোবাইলে তার বান্ধবীর সাথে আলাপ আলোচনা করতে ব্যস্ত। তাসলিমা বানুর ডাক শুনে খুবই বিরক্ত হয়। এই মহিলার জন্য একটু বসেও শান্তি পাওয়া যায় না। একটু আরাম করে বসলেই ডাকাডাকি শুরু করে দেয়। আরে বাড়িতে কি শুধু লিমাই একমাত্র বউ নাকি? আরও তো আছে দিনাকে ডাকতে কি আরও তো আছে দিনাকে ডাক গিয়ে যত সব। সবার থেকে বিদায় নিয়ে উঠে দাঁড়ায় লিমা। এখন না গেলে আবার গোষ্ঠী উদ্ধার করা শুরু করবে। কবে যে এই মহিলার থেকে মুক্তি পাবে? রুম থেকে বের হয়ে জিজ্ঞেস করে। কি হয়েছে আম্মা? তাসলিমা বানু তখন বসার রুমে বসেছে। এদিকে আসো, তোমার সাথে কথা আছে আমার। লিমা গিয়ে তাসলিমা বানুর পাশে দাঁড়ায়। তোমাদের বিয়ের কত বছর হলো? লিমা চোখ মুখ কচকায় শাশুড়ির এমন কথা শুনে। হঠাৎ করে বিয়ের কত বছর হলো তা কেন জানতে চাইছে। বিয়ের বয়স দিয়ে কি করবেন আম্মা? যেটা জিজ্ঞেস করতেছি সেটার উত্তর দাও, পাল্টা প্রশ্ন করতে বলিনি। জি মানে 4.5 বছর হয়। তো এত বছর হয়ে গেছে, এখনো একটা সুখবর দিতে পারলে না? তোমাদের জন্য বাড়িতে এসে আমায় আসমা কথা শুনিয়ে গেল। আজ আসমা শুনিয়ে গেছে, কাল অন্যজন এসে শোনাবে, পরে পুরো গ্রামের লোক এসে শোনাবে। পরের মেয়ের জন্য আমি কোনো কথা শুনবো? লিমা কথাগুলো শুনে হাতগুলো শক্ত করে মুঠ করে ধরে রাখে। এই কথাগুলো যেন কানে বিষ ঢালার মতো লেগেছে। লিমা আর ইমনের বিয়েটা পারিবারিকভাবে হলেও ওদের আগে থেকেই সম্পর্ক ছিল। লিমার কিছু সমস্যার কারণে ও কখনো মা হতে পারবে না জানতে পারে। ইমনকে সরাসরি না বললেও অনেকভাবে কথাটা বোঝাতে চেয়েছে, কিন্তু সে বোঝেনি। তাই লিমা ও আর ঘাটায়নি। তাসলিমা বানু যে লিমার বাবার টাকা দেখে লিমাকে নিজের বউ করতে রাজি হয়েছে সেটা লিমা ভালো করেই জানে। এই মহিলা বাচ্চা নিয়ে পড়েছে, এখন সে বাচ্চা কোথা থেকে এনে দিবে? এখন যদি জানতে পারে লিমা কখনো মা হতে পারবে না, তখন তো মনে হয় সবকিছু ধ্বংস করে দেবে। লিমার ভাবনার মাঝেই তাসলিমা বানু বলে ওঠে, আজই ইমনের সাথে কথা বলবো, কথা বলে যত দ্রুত সম্ভব আমাকে খুশি খবর দিবে। আমি খুব তাড়াতাড়ি সেই সংবাদটা পেতে চাই। মাথায় ঢুকেছে আমার কথা? লিমা মাথা নাড়িয়ে চুপচাপ রুমের দিকে হাঁটা দেয়। ইমনের সাথে খোলাখুলি কথা বলতে হবে। ইমন তো লিমা বলতে পাগল, শুধু টাকা পয়সার জন্য মায়ের কথায় সায় জানায়। মা ছেলে সবগুলোর টাকার লোভে, টাকা পেলে এদের আর কিছু লাগে না। দরকার পড়লে ইমনকে নিজের বাপের বাড়ি থেকে টাকা এনে দিবে, পরে আলাদা হয়ে যাবে। এমনিতেই এই মহিলা এ বাড়িতে পা রাখার পর থেকে হুকুম চালিয়ে যাচ্ছে। পরের দিন সকালে জ্যোতি আর ইরহান নাস্তা করে জ্যোতির দাদির থেকে বিদায় নিয়ে বেরিয়ে আসে। জ্যোতি অবশ্য তার দাদিকে সব খুলে বলেছে ওই বাড়ির বিষয়ে। সব শুনে সে কি কান্না তার। ইরহানের জন্য ইরহানের কথা ভেবে আহাজারি করে কান্না করেছে। ইরহানকে অবশ্য শোনায়নি। ছেলেটা তাহলে কষ্ট পাবে, নিজেকে ছোট মনে হবে। জ্যোতির দাদি বলেছিল এখানেই থেকে যেতে একবারের জন্য, ওই বাড়িতে যাওয়ার দরকার নেই। জ্যোতি তখন দাদিকে বুঝিয়েছে। ইরহান একটা রিক্সা ভাড়া করে নিয়ে আসে।
জ্যোতিকে নিয়ে একেবারে প্রয়োজনীয় সব জিনিসপত্র বাজার সদাই করে নিয়ে বাড়িতে যাবে। জ্যোতি এই বাড়ি থেকে অনেক কিছু নিয়ে নেয়, যেমন রান্না করার জন্য মাটির চুলা, থালা, বাসন, দুজনের জন্য আরও নানান কিছু নেয়। জ্যোতি জানে ইরহানের হাতে বেশি টাকা নেই, তাই শুধু শুধু যখন এই বাড়িতে এসব আছে তাহলে কিনবে কেন। আর এমনিতেও দাদি এসব জ্যোতির জন্যই কিনেছে। জ্যোতিকে এত কিছু রিকশায় তুলতে দেখে ইরহান বেশ অবাক হয়। জ্যোতি, এসব তুমি কি করছো? এসব কেন নিচ্ছ? তো কি হয়েছে? এগুলো পড়ে আছে সব ঘরে, আর দাদি সব আমার জন্যই কিনেছে। কি ভাববে মানুষ? মানুষের ভাবনা দিয়ে আমার কি কাজ? চুপ থাকেন আপনি। বলেই সবকিছু রিকশায় তুলে রিকশায় উঠে বসে। ইরহান আর কি বলবে, সেও কথা না বাড়িয়ে চুপচাপ উঠে বসে। তারপর দাদির থেকে বিদায় নিয়ে দুজনেই বেরিয়ে পড়ে। গ্রামের রাস্তা এতটাও ভালো না, অনেক উঁচু নিচু জায়গা রয়েছে। সেখানে গিয়ে রিকশা বারবার উপরে উঠছে তো একবার নিচে নামছে। যদি কয়েকবার সামনের দিকে ঝুঁকে পড়ে ও নিজেকে সামলে নেয়। এবার একটু জোরে ঝাঁকি মারে, যার দরুন জ্যোতি গিয়ে ইরহানের উপরে পড়ে। ইরহান জোরে হেসে দেয়, তারপর জ্যোতির কোমরে হাত রেখে নিজের সাথে আরেকটু কাছে এনে আমার বউয়ের শরীরে কি জোর! সামান্য রিক্সার ঝাঁকুনিতে তার নাজেহাল অবস্থা। এতক্ষণ আমাকে জড়িয়ে ধরলেই পারতা। এত সব মাথায় আসে, এটা আসে না যে পাশে আমার বর থাকতে আমি কেন ঝাঁকুনিতে হেলে দুলে পড়বো? এখন আমায় বলছেন? আপনিও তো ধরেননি আমায়। আমি তো দেখতেছিলাম তুমি কি করো। আর দেখছে ঢং। ছেলেরা কি ঢং করতে পারে নাকি? অবশ্যই পারে। বাদ দাও, তোমার সাথে কথাই পারবো না। বাজারে গিয়ে জ্যোতিকে রিকশাতে বসিয়ে রেখে ইরহান কেনাকাটা করতে যায়। জ্যোতি যেতে চেয়েছিল, তবে ইরহান এত মানুষের ভিড়ে নিয়ে যায়নি। জ্যোতি বলে দিয়েছে কি কি লাগবে, সে অনুযায়ী সব কিনে ইরহান একই জিনিসপত্র কোথায়? আপনি দেখি খালি হাতে ফিরে আসলেন। সব কেনাকাটা করে আরেকজনের হাতে পাঠিয়ে দিয়েছি। এত জিনিসপত্র এখানে করে নিয়ে যাওয়া সম্ভব না, তাই আমাদের বাড়ির পাশেই ওই রিক্সা চালক কাকার বাড়ি। সমস্যা নেই, পৌঁছে দিবে সব। ও আচ্ছা। তারপর আবার দুজন বাড়ি চলে আসে। বাড়ি থেকে এসে দেখে ওই রিক্সা চালক আগে জিনিসপত্র নিয়ে বসে আছে গেটের সামনে। যদি ওই রিক্সাতে অনেকগুলো টিন ও দেখতে পায়, তাই ইরহানকে যদি জিজ্ঞেস করে। এই এত টিন দিয়ে কি করবেন? পরে বলছি, তুমি যেগুলো পারো নিয়ে যাও, আর ভারীগুলো নিতে হবে না, ওইগুলো আমি নিতে পারবো। সমস্যা নেই তো, আমি একটা একটা করে নিতে পারবো। চুপচাপ যা বলছি তা করো। আমি থাকতে আমার বউ এসব করে, তার শক্তি ক্ষয় করব, এটা আমি হতেই দিব না। জমায় রাখো, অন্য সময় কাজে লাগবে। বলে ইরহান চোখ টিপ মারে। জ্যোতি রিক্সা চালকের দিকে একবার তাকায়, তারপর ইরহানের দিকে চোখ গরম করে তাকিয়ে আস্তে করে অসভ্য বলে চলে যায়। ইরহান সবকিছু নামিয়ে রিক্সা চালকের ভাড়া মিটিয়ে সব এক এক করে ঘরে নেয়। টিনগুলো দরজার সামনে রাখে। এবার বলুন তো এই টিন দিয়ে কি করবেন? কলপারের চারপাশে বেড়া দিব। টয়লেটটাও বেশ পুরনো, টিনগুলো বদলাবো। এত দিকে আপনার নজর? তো থাকবে না? আমার রানীর সুবিধা অসুবিধা সবই তো দেখতে হবে। আমি আপনাকে যত দেখি তত মুগ্ধ হই, জানেন? আমায় এত দেখো কেন জ্যোতি রানী? যদি নজর লেগে কালো হয়ে যায়? হবেন না তো। কাজল দেয়া চোখ দিয়ে দেখি। আর নিজের জিনিসের ওপর কি কেউ নিজে নজর দেয়? এসব তো পরেও করতে পারতেন। এখন টাকাগুলো নষ্ট করছেন শুধু শুধু। বোকা মেয়ে, এটাই সবচেয়ে আগে জরুরি। আমার বউ, আমার ঘরের সম্মান, তার ভালো মন্দ তো আমাকেই দেখতে হবে নাকি? ইরহান নিত্য প্রয়োজনীয় সংসারের জন্য যা যা লাগে বাজার থেকে সবই এনেছে। জ্যোতি সব ঠিকঠাক করে ঘরে গুছিয়ে রাখছে। চাল, ডাল, তেল, লবণ, মরিচ, হলুদ আরও নানান জিনিস। রান্না করার জন্য লাকড়িটাও এনেছে। এসব আনতে গিয়ে মনে হয় হাতে যত টাকা ছিল তার বেশিরভাগই খরচ হয়ে গেছে। সব কিছু সুন্দর করে গোছগাছ করে রেখে তারপর দুপুর ও রাতের খাবার রান্না করার ব্যবস্থা করে জ্যোতি। মাটির চুলায় ইরহানের কিনে আনা লাকড়ি দিয়ে প্রথম ভাত বসায়, তারপর ভাতে জাল দিতে থাকে আর বসে বসে তরকারি কাটতে থাকে। ইরহান পাশেই নতুন কিনে আনা টিন দিয়ে সুন্দর করে কলপারের সাইড ও টয়লেটের চারপাশ সুন্দর করে বেড়া লাগিয়ে দিচ্ছে। এসব কাজ ইরহানের জানা আছে, সেজন্য আর লোক লাগায়নি এসব করার জন্য। ইরহান নিজেই পারছে করতে। যদি রান্না করতে করতে ঠিক করে নিল আর লাকড়ি কিনে আনবে না। চারপাশে অনেক গাছপালা রয়েছে, গাছের নিচে শুকনো পাতা রয়েছে। এসব সুন্দর করে রান্না করার জন্য উপযোগী করে নিবে। গাছের ডালপালা কেটে শুকিয়ে নিবে রান্না করার জন্য।
তাতে অনেকটা খরচ বেঁচে যাবে। জ্যোতি মাঝে মাঝে রান্না করতে করতে ইরহানের দিকে তাকাচ্ছে। ইরহানও কাজ করতে করতে জ্যোতির দিকে তাকায়। মাঝে মাঝে দুইজনেরই চোখাচোখি হয়ে যায়। বিনিময়ে একে অপরকে হাসি উপহার দিতে ভুলে না। প্রায় অনেক সময় পর জ্যোতির রান্না শেষ হয়। সবকিছু গোছগাছ করে ঘরে নিয়ে রাখে। কলপার থেকে জগ ভরে পানি নিয়ে রাখে। ইরহানের কাজও বেশি বাকি নেই। জ্যোতি সব ঠিক করে রেখে ইরহানকে এসে ডাক দেয় আগে খেয়ে নিতে, তারপর অন্য সব কাজ। এই খেতে আসুন, রান্না শেষ, সব গুছিয়ে রেখে এসছি। আর একটু কাজ বাকি আছে, যদি শেষ করে নেই তারপর খাবো। পরে করবেন, রাখেন কাজ, আগে খেয়ে নিন। সে কখন খেয়েছেন, এসেই কাজে লেগে পড়েছেন। রাখুন এসব এখন। তোমার খিদে পেলে তুমি খাও জ্যোতি রানী, আমাকে একটু কাজটা শেষ করে আসতে দাও। চুপচাপ খেতে আসেন বলছি। আর আপনাকে ছাড়া আমি মোটেও খাবো না। শাক পাতা, মাছ, মাংস, যে যাই খাই না কেন দুজন একসাথে খাবো। তাহলে একটু অপেক্ষা করো, আসতেছি। কোনো অপেক্ষা করতে পারবো না, এখন আসতে বলতেছি আপনাকে। ঠিক আছে জ্যোতি রানী, আসছি, তুমি গিয়ে বাড়ো। জ্যোতি মাথা নাড়িয়ে ঘরে ঢুকে যায়। ইরহান কাজ রেখে হাত মুখ ধুয়ে ঘরে ঢুকে। জ্যোতি এক মনে খাবার সাজাচ্ছে। কাজ করার সময় জ্যোতির ওড়নাটা কোমরে গুজে নিলেও এখন তা নেই। স্বাভাবিকভাবে গলায় সুন্দরভাবে রাখা। এখন অবশ্য মাথায় ঘোমটাটা নেই, পিছনে দুই পাশ দিয়ে ঝুলে আছে ওড়নাটা। ইরহান গিয়ে ওড়নার এক পাশ হাতে নিয়ে নেয় মুখ মোছার জন্য। জ্যোতি মাথা ঘুরিয়ে ইরহানের দিকে তাকায়, তারপর নিজেই সুন্দর করে ইরহানের মুখ মুছিয়ে দেওয়া। ঘরের মেঝেতে একটা পাটি বিছিয়ে ইরহানকে ইশারা করে বসার জন্য। ইরহানও বসে পড়ে। জ্যোতি যত্ন করে ইরহানের প্লেটে খাবার তুলে দেয়, তারপর নিজেও ইরহানের পাশে বসে পড়ে খাবার খাওয়ার জন্য। দুজন পাশাপাশি বসে খাবার খাচ্ছে। ইরহান আজ ইলিশ মাছ এনেছে। জ্যোতি সেটা খুব সুন্দর করে রান্না করেছে। ইরহান মাছের কাঁটা বেছে খেতে পারে না, তার কাছে বিরক্ত লাগে, তাই শুধু তরকারি নিয়েছে, মাছ নেয়নি। জ্যোতি ইরহানের দিকে একবার, তো ইরহানের মুখের দিকে একবার তাকিয়ে কিছু বোঝার চেষ্টা করে। ওই দিনও যখন মাছের লেজ দিয়েছিল ইরহান খায়নি, জ্যোতি খাইয়ে দিয়েছিল বেছে। জ্যোতির আর বুঝতে বাকি নেই লোকটা এখন মাছ বেতে খেতে পছন্দ করে না। তাও বোঝার জন্য বলল, কি হলো, আপনি মাছ নিচ্ছেন না কেন? খেতে ইচ্ছে করছে না, তুমি খাও। জ্যোতি বাটি থেকে আরেকটা মাছের টুকরো নিজের প্লেটে তুলে নেয়, তারপর মাছ বেছে বেছে ইরহানের প্লেটে দিতে থাকে। ইরহান জ্যোতির কাজে অবাক হয়, তারপর বলে, তুই মাছ বাছতে বাছতে খাবার ঠান্ডা হয়ে যাবে তো, খাবে কখন? কিছু হবে না, এত সময়ও লাগবে না। আপনি খান চুপচাপ। নিজের ভালো মন্দ, সুবিধা অসুবিধা আমি যেমন আপনাকে বলবো, আপনিও আমায় বলতে শিখুন। আমরা একে অপরের পরিপূরক। জীবনে যত বিপদ আপদ, সুখ দুঃখ আছে, সব একসাথে থেকে উপভোগ করব ও সামলাবো। এই যে আপনি বললেন আমাকে খেয়ে নিতে, আপনি বাড়িতে থাকা সত্ত্বেও এটা কখনো বলবেন না। কাজে বাইরে থাকলে অন্য হিসাব, কিন্তু বাড়িতে থাকলে সব সময় একসাথে খাবার খাবো। কি খাবার সেটা বড় কথা না, একসাথে খাবার খেলে পান্তা ভাত আর লবণ মরিচও মাছ মাংসের চেয়ে সুস্বাদু মনে হবে। আমি আমার স্বামীর পাশে বসে দুমুঠো ভাত লবণ দিয়ে খেতে পারলেও অনেক খুশি। ইরহান খেতে খেতে জ্যোতির দিকে অবাক চোখে তাকায়। তার বউটা কি সুন্দর কথা বলল। তুমি জানো জ্যোতি আমি কত ভাগ্যবান? জ্যোতি প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকায় ইরহানের দিকে। ইরহান নিজের হাতের ভাতের লোকমা জ্যোতির মুখে দিতে দিতে বলে, আল্লাহ আমাকে তোমার মতো বউ দিয়েছে। আমি জানি না আমি কি ভালো কাজ করেছিলাম যার জন্য তোমাকে পেয়েছি। ইরহান আর জ্যোতিকে আলাদা প্লেটে খাবার খেতে দিলই না। জ্যোতির প্লেটের খাবারও নিজের প্লেটে নিয়ে নেয়, তারপর জ্যোতিকেও খাইয়ে দেয়, নিজেও খায়। খাওয়া দাওয়া শেষ করে জ্যোতি সব ঠিকঠাক করে রাখে, আর ইরহান একটু বিশ্রাম নিয়ে বাকি কাজটুকু করে ফেলে। সন্ধ্যায় জ্যোতি ঘরে বসে বসে বকুল ফুলের মালা গাঁথতে থাকে। বিকেলে কুড়িয়ে এনেছে। ইরহান একটু বাইরে গেছে। মালা গাঁথা শেষ হলে টিনের দেওয়ালে রাখা ছোট্ট একটা আয়নার সামনে গিয়ে দাঁড়ায়, তারপর চুলগুলো খোপা করে চুলে ফুলমালাটা বাঁধার চেষ্টা করে। অনেকবার চেষ্টা করার পরও লাগাতে পারে না, বরং পিছনে হাত দিয়ে লাগানোর চেষ্টা করায় হাত ধরে যায়, মালাটা পড়ে যেতে নেয়। ঠিক তখনই জ্যোতির হাত থেকে কেউ মালাটা নিয়ে নেয়। জ্যোতির ছোট্ট আয়নায় পিছনে দাঁড়িয়ে থাকা লোকটার প্রতিবিম্ব দেখতে পায়। এই যে আর কেউ না, তার বোকা পুরুষ। ইরহান যত্ন করে জ্যোতির খোপায় মালাটা পরিয়ে দেয়। তাতে খাওয়া দাওয়া শেষ করে একসাথে দুজনে। এখনও ইরহান জ্যোতিকে খাইয়ে দিয়েছে, বিছানা গুছিয়ে শুতে যাবে। এমন সময় ইরহান বলে ওঠে, জ্যোতি রানী চলো বাইরে থেকে ঘুরে আসি, সুন্দর জোছনা উঠেছে।
জ্যোতি ইরহানের কথায় সায় জানায়। ঘরে তালা মেরে দুজনই জ্যোৎস্নাবিলাস করতে বেরিয়ে পড়ে। রাতে তেমন কোনো মানুষ নেই, মাঝে মাঝে কয়েকজন লোকের চলাচল। জ্যোতি আর ইরহান হাত ধরে পাশাপাশি হাঁটছে। জ্যোৎস্নার আলোয় চারদিক আলোকিত। কি মনোরম শান্ত পরিবেশ। এত সময় হাত ধরে হাঁটলেও এখন জ্যোতি দুই হাত দিয়ে ইরহানের হাতটা জড়িয়ে ধরে ইরহানের কাঁধের কাছে মাথা টেকিয়ে আস্তে আস্তে হাঁটছে। ইরহান কত শত গল্প করছে, মাঝে মাঝে জ্যোতিও বলছে নিজের একজন মানুষ দরকার যার কাঁধে মাথা রেখে হাতে হাত ধরে কত শত পথ পাড়ি দেওয়া যায়। ক্লান্তি এসে গ্রাস করতে পারে না। পথে শত কাটা থাকলেও দুইজন মিলে এসে পথ অতিক্রম করা যায়। মানুষ কখনোই একা বাস করতে পারে না, তার নিজস্ব একটা মানুষ দরকার যে সুখে দুঃখে সবসময় ছায়ার মতো পাশে থাকবে, বিপদে ভরসা দিবে। এখন প্রায় অনেক রাত, দোকানপাট সবই বন্ধ। দুজন গল্প করতে করতে অনেকটা দূরে চলে আসে। সামনে একটা টং দোকান দেখতে পায়। দোকানটা এখনো খোলা। দুজন বৃদ্ধ বসে চা খাচ্ছে আর গল্প করছে। ইরহান জ্যোতিকে বলে, জ্যোতিরানী চলো চা খেয়ে আসি। এখন অনেক রাত হয়ে গেছে, চলেন বাড়ি চলে যাই, চা খেতে হবে না। তোমার সব কিছুতে শুধু না, চলো দেখবে মজাই আলাদা। তারপর ইরহান দোকানিকে বলে, চাচা 2 কাপ চা দিন তো। দোকানি এক পলক ইরহানের দিকে তাকিয়ে বসতে বলে, চা বানাতে থাকে। চা বানাতে বানাতে বৃদ্ধ লোক দুটো চলে গেছে। এখন শুধু ইরহান আর জ্যোতি। ইরহানের হাতে লোকটা চায়ের কাপ দিচ্ছে। আমি দোকান চালাই, কখনো দেখি নাই তার বউকে নিয়ে এসে চা খেতে। আপনাদের দুজনকে দেখে চোখটা জড়িয়ে গেল। দোয়া করে অনেক অনেক সুখী হন। ইরহান মুচকি হেসে ধন্যবাদ জানায়। তারপর কিছু সময় দুজন গল্প করতে করতে চা খায়। দোকানিকে চায়ের দাম দিয়ে বাড়ির পথে রওনা দেয়। টোনাটুনির সংসারে এর মধ্যে কেটে গেছে কয়েকটা দিন। দিনগুলো খুব ভালোভাবে কেটেছে। ইরহান জ্যোতিকে দেখে হয়তো মানুষ বুঝতে পারবে বিলাসিতা ছাড়াও মানুষ সুখে থাকতে পারে। সুখে থাকার জন্য এত বেশি বিলাসিতার প্রয়োজন নেই, অল্পতেও সুখে থাকা যায়। তাদের ছোট্ট সংসারে 1 মাসের মতো কেটেছে। ইরহানও করে, একে অপরের মোনাজাতে সব সময় থাকে দুজন, কিন্তু কেউ কাউকে মুখ ফুটে বলে না। এর মধ্যে একদিন সকালবেলা ইরহান দাঁত মাজতে মাজতে পুকুর পাড়ের পাশে এসে দেখতে পায় পুকুর পাড়ে অনেকজন লোক রয়েছে। ইমন, ঈশান, তাদের বউরা আর তাসলিমা বানুও রয়েছে। প্রথমে কিছু বুঝতে না পারলেও পরে ব্যাপারটা বুঝতে সময় লাগে না। পুকুরে জাল ফেলার আয়োজন চলছে। ইরহান সামনে এগিয়ে যায়, তাসলিমা বানুর পাশে দাঁড়ায়। পুকুরে জাল ফেলতেছেন মাছ ধরতে, অথচ আমাকে বলার প্রয়োজন মনে করেন। তাসলিমা বানু হুট করে ইরহানের কথা শুনে হকচকায়। তারপর ইরহানের দিকে এক পলক তাকিয়ে বলে, এটা আবার তোকে কি বলবো? কি বলবেন মানে? আপনি হয়তো ভুলে গেছেন এটা আমার টাকায় কিনা পুকুর না যে জালিয়াতি করে নিয়ে যাবেন। এটা আমার বাবার জায়গায় করা পুকুর। এই পুকুরে সমান ভাগ রয়েছে আমার। তো আমাকে বলবেন না তো কাকে বলবেন? এত কথা বলে কি কোনো লাভ আছে? তোকে নিশ্চয়ই আমি মাছ না দিয়ে খেয়ে উঠতাম না, কয়েকটা মাছ ঠিকই দিতাম। আপনার কাছে কয়েকটা মাছ কে চাইছে? এমনভাবে বলছেন যেন আমায় দান করছেন। বাবার জায়গায় সব সন্তানের সমান অধিকার রয়েছে। আর আপনি হয়তো ভুলে গেছেন বাবার সব সম্পত্তির অর্ধেক সে আমার নামে করে গেছে। আপনি কি ভেবেছেন ছোটবেলায় বাবা আমায় দেওয়া সব আমি ভুলে গেছি? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ভুলে গেছেন, কিন্তু আমি ভুলিনি। তাই কয়েকটা মাছ দেওয়ার কথা আসছে কোথা থেকে? ভাগ হবে অর্ধেক অর্ধেক। আপনার 2 ছেলে সব মিলিয়ে পাবে অর্ধেক, আর আমি একাই পাবো অর্ধেক। কয়েকটা মাছ দেওয়ার কথা তাই ভুলে যান। তারপর পুকুরে জাল ফেলার সময় ইরহান জ্যোতি এইখানেই ছিল। বেশ বড় বড় মাছই হয়েছে। জেলেরা জাল ফেলে মাছ ধরছে। পুকুরটা বেশ বড়। ইরহানদের বাড়ির পাশ দিয়ে দেওয়াল থাকলেও অন্য পাশ দিয়ে নেই, কারণ অনেকে পুকুরে গোসল করে, নানান কাজে পুকুরের পানি নিয়ে ব্যবহার করে। প্রায় অনেক লোকই দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ধরা দেখছে। পুকুর থেকে প্রায় অনেক বড় একটা বোয়াল মাছ ধরেছে। বোয়াল মাছ দেখে তাসলিমা বানু খুশিতে গদগদ। জেলেকে বলতেছে ওনার পাশে এনে যেন মাছটা রাখে। তাসলিমা বানুর বোয়াল মাছ খুবই প্রিয়। মাছটা নিজের পাশে নিয়ে বসে আছে। পুকুরের মাছ ধরতে বেশি সময় লাগেনি, বেশ ভালোই মাছ উঠেছে। বন্যার পানিতে আসা মাছ, নানান ধরনের মাছ রয়েছে। জেলেদের টাকা দিয়ে আনা হয়নি, তারা অর্ধে মাছ নেবে। ভাগ করে জেলেদের ভাগের মাছ তারা নিয়ে চলে যায়। এবার বাকি মাছ ভাগ করার পালা। যদি আগে 2টা বড় পাতিল এনে রেখেছে,
কারণ মাছ আছে প্রচুর। ইমনের সাথে ইরহানও মাছ ভাগ করতে থাকে। সব মাছগুলো 2 ভাগ করতে থাকে। তাসলিমা বানু মাছ 2 ভাগ করা দেখে বলে, ইরহান, তুই কি শুরু করেছিস? এত মাছ দিয়ে তুই কি করবি? দুজন মানুষ 2টা মাছ দিয়ে তো 4 দিন চলে যাবে। তোর কি ফ্রিজ আছে যে তুই ফ্রিজে রেখে খাবি? এসব তো পচে যাবে। ইরহান তাসলিমা বানুর দিকে তাকিয়ে বলে, আমার ভাগের মাছ নিয়ে আমি কি করি না করি সেটা আপনাকে না দেখলেও চলবে। পচিয়ে ফেলি আর নাকি অন্য কিছু করি সেটা আমি বুঝবো, আপনাকে বুঝতে হবে না। তারপর পুকুরের মাছের পুরো অর্ধেক ভাগ ইরহান নিয়ে নেয়। তাসলিমা বানু আর কথা বাড়ায় না। নিজের পাশে রাখা বল মাছটা হাতে তুলে নিয়ে বাড়ির দিকে এগোতে নেয়। ঠিক তখনই জ্যোতি দৌড়ে গিয়ে তাসলিমা বানুর পথ আটকায়। কি হলো মেয়ে? আমার পথ আটকায় দাঁড়ালে যে? কেন? তাসলিমা বানু জ্যোতিকে জিজ্ঞেস করে। আপনি মনে হয় কিছু একটা ভুলে গেছেন নকল শাশুড়ি আম্মা। কিছু একটা ভুলে গেছি? মানে কি ভুলে গেছি আমি? জ্যোতি চোখ দিয়ে তাসলিমা বানুর হাতে রাখা মাছের দিকে ইশারা করে বলে। এটার কথা। তাসলিমা বানু হাতে রাখা মাছটা আর একটু শক্ত করে ধরে, তারপর বলে, এটা আমি নিব। এইটার কথা ভুলে যাও। কেন ভুলে যাব নকল শাশুড়ি আম্মা? আপনার মাথায় হয়তো ঢোকেনি সবকিছুর ভাগ হবে অর্ধেক অর্ধেক। আপনার 2 ছেলে পাবে অর্ধেক আর আমার স্বামী একাই পাবে অর্ধেক। আপনার কাছ থেকেই শিখেছি কোনো কিছুতে ছাড় দেওয়া যাবে না। বড়দের থেকেই তো ছোটরা শিক্ষা গ্রহণ করে। আর এই মাছটাও ছাড় পাবে না। যেহেতু এটাই এই পুকুরের সবচেয়ে বড় মাছ আর নেই, তাই এটাকে মাঝখান দিয়ে কাটুন। অর্ধেক আপনারা পাবেন, অর্ধেক আমরা। ঈশান তার মায়ের পাশেই ছিল। ইমন ভাগ করা মাছ বাড়ি নিয়ে গেছে। ঈশান জ্যোতির কথায় রেগে ফুঁসে ওঠে। মুখ খুলে বলতে নিবে তার আগেই ইরহানের কথা শুনে থমে যায়। খবরদার ঈশান, জ্যোতিকে একটা কথা বললেও তোর আজ খবর আছে। ওই দিনের থাপ্পড়টা আশা করি ভুলে যাসনি। বাহ ইরহান ভাই বাহ, এখন একটা মাছেও তোর ভাগ লাগবে? তুই জানিস না মা বোয়াল মাছ কতটা পছন্দ করে? তো আমি কি করতে পারি? তোদের মা পছন্দ করে সেটা তোরা বুঝবি। আমার মা হলে আমার কথা ভাবতো আর আমি তার। আমার মা হলে পারলে আকাশে চাঁদ এনে দিতাম, কিন্তু এই মহিলা আমার কেউ না। না তোরা আমার কেউ। বলেই ইরহান মাছ নিয়ে যেতে যেতে জ্যোতিকে উদ্দেশ্য করে বলে ওই মাছের অর্ধেক নিয়ে আসার জন্য। জ্যোতি শয়তানি হাসি দিয়ে তাসলিমা বানুর দিকে তাকায়। তারপর মাছটা ছিনিয়ে নিয়ে 2 ভাগ করে লেজের অংশটা তাসলিমা বানুর হাতে ধরিয়ে দিয়ে মাথার অংশটা নিজে নিয়ে এসে পড়ে। তাসলিমা বানু নির্বাক হয়ে দাঁড়িয়ে রয়। মাছ সব কলপারে এনে হাত পা ধুয়ে নেয়। ইরহান জ্যোতিকে বলে, এত মাছ তো খাওয়া সম্ভব নয়। ফ্রিজ হলে অন্য হিসাব। ইরহানের নানুর বাড়িও অনেক দূর। মামাদের সাথে তেমন একটা যোগাযোগ নেই, তাই কিছু মাছ নিজেদের জন্য রেখে কিছু জ্যোতির দাদির জন্য পাঠাতে আর পাড়া প্রতিবেশীদের দিয়ে দিতে বাকিগুলো। এতগুলো মাছ সবাইকে দিয়ে দিব? তো কি করবে? কিছু মাছ পানিতে ভিজিয়ে রাখবো আমাদের জন্য, কিছু পাড়া প্রতিবেশীদের দিব। দাদিকে বেশি দিতে হবে না, দাদি মাছ তেমন একটা খায় না। আর বাকিগুলো কি করবে? বাজারে বেচে দিব। মানে কে বেচতে যাবে? আমি এসব পারি না। 1 মিনিট, তুমি বেচতে যাওয়ার চিন্তা ভাবনা করছো না তো? করে থাকলে একদম মাথা থেকে ঝেড়ে ফেলো। আমি বেঁচে থাকতে জীবনেও তোমাকে এসব করতে দিব না। আরে পাগল নাকি? আমি যাব না। আমাদের দিকে একটা কাকা বিক্রি করে মাছ কিনে, ওনার নাম্বার আছে আমার কাছে। আজ তো হাট বসবে, ওনার কাছে বিক্রি করে দিব, কিছু টাকা আসবে। আচ্ছা ঠিক আছে, তুমি যা বুঝো করো, কিন্তু ওই বোয়াল মাছের অর্ধেক তুমি খেলে খাও, নয়তো তোমার দাদিকে দিয়ে দিও। আমি খাবো না। কেন খাবেন না? বোয়াল মাছে তো তেমন কাঁটা নেই, খেতে পারবেন। দরকার পড়লে আমি বেছে খাওয়াবো। জ্যোতি বোঝার চেষ্টা করো, আমার গলা দিয়ে ওটা নামবে না। জ্যোতি ইরহানের ব্যাপারটা বুঝতে পারে। যতই কঠোরতা দেখাক, এক সময় তো মায়ের শাসনে বসিয়েছিল ওই মহিলাটাকে। ঠিক আছে, আপনি না খেলে আমিও খাবো না, দাদিকেই দিয়ে দিব। ইরহান জ্যোতির মাথায় হাত বুলিয়ে ঘরে ঢুকে যায়। জ্যোতি সব মাছ নিয়ে বসে। ওই লোকটাকেও ফোন দেয় আসার জন্য। ওই লোকটার কাছে দাদির জন্য কিছু মাছ দিয়ে দিবে। একজন বেকার মানুষ বুঝে একটা কাজের মূল্য কতটা। কাজ ছাড়া বর্তমান জীবনে চলা যায় না। ছোটোখাটো একটা কাজ পেতেও কত কাঠখড় পোড়াতে হয়। বেশি পড়াশোনা জানা শিক্ষিত মানুষরাও বেকার ঘুরে বেড়ায়। তাদের আশানুরূপ কাজ না পেয়ে ছোটোখাটো কাজেই লেগে পড়ে। ফলে অল্প পড়াশোনা জানা মানুষগুলো আরও বিপাকে পড়ে। ইরহান প্রতিদিন একটা কাজ পাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এমনভাবে আর কতদিন চলবে? হাতে বেশি টাকা নেই, যা আছে হাতে গোনা কয়েকটা টাকা, তা দিয়ে আর কয়দিন? এগুলো শেষ করলে একদিনই শেষ করা যেত।
কত হিসাব করে চলে। ইরহান হয়তো আরো আগে ভেঙে ফেলতো এই টাকা, শুধু যুথির জন্য হাতে এখনো কয়েকটা টাকা রয়েছে। নয়তো ইরহান এতদিনে নিঃস্ব হয়ে বসে থাকতো। ঘরে চাল আছে, ইরহান চাল কিনেছিল 2 বস্তা। যদিও একটু ভালো চাল কিনতে চেয়েছিল, যুথি দেয়নি ইরহানকে। এত দামি চাল কিনে খেতে হবে না, যে দাম দিয়ে 1 বস্তা কিনতো সেই দামের সাথে কিছু টাকা মিশিয়ে একটু মোটা চালই যেন কিনে ফেলে 2 বস্তা। কারণ ঘরে চাল থাকলে লবণ দিয়ে 1 মুঠো ভাত খেলে শান্তি। এত দাম দিয়ে চিকন চালের ভাত খেতে হবে না। যারা মোটা চালের ভাত খায় তারাও তো মানুষ, হয়তো 2-1 দিন একটু কষ্ট হবে, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কয়েকদিন চিকন চালের ভাত খেয়ে পরে না খেয়ে থাকার চেয়ে একটু কষ্ট করে মোটা চালের ভাত খাওয়া ভালো। চালের সমস্যা না হলেও নিত্য প্রয়োজনীয় কত কিছুরই তো প্রয়োজন পড়ে, সবই আস্তে আস্তে ফোরাচ্ছে। ইরহান জানে, কিন্তু তার যুথি রানী তা তো বুঝতে দেয় না। ইরহান যখন যুথিকে জিজ্ঞেস করে সব আছে কিনা, কিছু লাগবে কিনা, যুথি তখন সুন্দর করে বলে সব আছে, কিচ্ছু লাগবে না এখন। ইরহান বুঝে যুথি কতটা চেষ্টা করছে সংসারে যেন 2টা টাকাও বেশি না লাগে। কি পরিমাণ হিসাব করে যে চলে মেয়েটা। যতই হিসাব করে চলা হোক না কেন, এভাবে আর কতদিন বসে বসে খেলে তো রাজার প্রতিদিন একটা কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। আপাতত ছোট্ট একটা কাজ হলেই চলবে, অথচ কোথাও একটা ছোটখাটো কাজের দেখাও মিলে না। সব জায়গায় পূর্ব অভিজ্ঞতা লাগবে। দুয়ারে দুয়ারে অনেক ঘুরেও একটা কাজের সন্ধান পায়নি। বিপদের সময় পরিচিত লোকগুলো অপরিচিত হয়ে যায়, কাজের সময় কাউকে পাওয়া যায় না। এক সময় যারা ইরহানের থেকে সাহায্য পেয়েছে, আজ অনেক বলেও তাদের থেকে সাহায্য পাওয়া যায় না, মুখের উপর বারণ করে দেয়। অথচ এই লোকগুলো ইরহান দেশের বাইরে থাকা অবস্থায় ফোন দিয়ে বলতো, ইরহান ভাই এটা নিতে পারবা, ওটা দিতে পারবা। কই, তখন তো ইরহান কারো মুখ থেকে ফিরিয়ে দেয়নি, বরং তার হাতের খরচের টাকা থেকে ওদের দিত আর নিজে কষ্ট করে চালিয়ে নিত। আর এখন সবাই মুখ ঘুরিয়ে নিয়েছে। আজ সকাল সকাল খেয়ে একটা কাজ পাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছে, হাতে একটা ব্যাগ। কাজ না পেলে এটা তাকেই করতে হবে। ঘরে যে আজ একটা তরকারিও নেই, সেটা ইরহানের জানা আছে। কতদিন এভাবে বাঁচিয়ে বাঁচিয়ে চলা যায়। মেয়েটা এখন একটু শুকিয়ে গেছে, ভালো মন্দ না খেতে পারলে তো শুকাবেই। ইরহান কিছু করতে পারে না, তার পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ মনে হচ্ছে নিজেকে। সকাল থেকে অনেক জায়গায় ঘুরেও একটা কাজ পায়নি। হয় অভিজ্ঞতা লাগবে, নয়তো এসব ছোট কাজেও ঘুষ দেওয়া লাগবে। অনেক ঘুরে একজনের মাধ্যমে একটা কাপড়ের দোকানের সন্ধান পায় ইরহান। ওই দোকানের একজন লোক লাগবে। আগের যে ছিল সে কম টাকা বেতনে বলে চলে গেছে। কম টাকা বেতন, এটা ইরহান মাথায় রাখলো না। এখন তার কাজের প্রয়োজন, ব্যাস এই কাজটাই তার কাছে মূল্যবান। ইরহান দ্রুত গিয়ে ওই দোকানের সাথে যোগাযোগ করে। ইরহানকে দেখে লোকটার পছন্দ হয়, ইরহানকে রাখার জন্য রাজি হয়। মাসে বেতন 7,000 টাকা। ইরহান দ্বিমত করেনি। এই 7,000 টাকায় ইরহানের কাছে এখন 7 লাখ টাকা। সবই ঠিক আছে, কিন্তু ইরহানকে এই মাসের পর থেকে কাজে লাগতে হবে। এই মাসের 10 দিন চলে গেছে, তাই এখন নিতে পারবে না। মাসের শুরুতে এসে কাজে লাগতে হবে। ইরহান অবশ্য বলেছে কয়েকটা টাকা দিলেই হবে, একটু চেষ্টা করে এখনই যেন নেয়। মাত্র তো 10 দিন গেছে, এটা তো তেমন বেশি দিন না। লোকটা তাতে বেশ বিরক্ত প্রকাশ করে, তার চোখ মুখ কোঁচকে ফেলে বলে, নিতেছি এই অনেক। এখন সারাদিন আমার পায়ে ধরে বসে থাকলেও নিব না। আগামী মাস থেকে নিব বলছি, মানে আগামী মাস থেকে। লোকটার কথা ধরনে ইরহান খুবই কষ্ট পায় এবং অপমানিত বোধ করে। তাও মুখ ফুটে কিছু বলতে পারেনি। কি বা বলবে, চুপচাপ সব সহ্য করার সময় এখন। পেটের দায়ে সব মুখ বুজে সহ্য করে নিতে হবে। অপমানগুলো ঢোক গিলে ফেলতে হবে। এখন কত কিছু সহ্য করতে হবে। কথায় আছে না, হাতি কাদার পড়লে চামচিকায়ও লাথি মারে। পরের মাস থেকে কাজে আসবে বলে বেরিয়ে যাওয়ার সময় খেয়াল হয় ইরহানের হাতে ব্যাগটার কথা। তাই ইরহান হাতে করে সকালে নিয়ে আসা ব্যাগটাও সামনে ধরে। এতে ইরহানের 3টা শার্ট আর প্যান্ট রয়েছে। ওই দেশ থেকে নিয়ে এসেছিল পরার জন্য, নতুনই আছে। এই 3টা এখনো পরা হয়নি, এগুলোই বেচে দিবে। এইগুলো বেচার টাকা দিয়ে আপাতত কয়েকদিন চলা যাবে দুজনের। বাড়িতে ইরহানের আরো 4টা সেট আছে, ওইগুলো পরা হয়েছে। ঠিক করে নিয়েছে 2টা 2 বাড়িতে পরবে আর 2টা কাজে পরবে। যুথি অবশ্য জানে না ইরহান যে তার পোশাক নিয়ে এসেছে বেচার জন্য।
জানলে হয়তো মেয়েটা অনেক কষ্ট পেত। দোকানের সামনে নিয়ে ইরহান জামাগুলো বের করে দেখায় এবং বলে বিক্রি করবে। লোকটা জামাগুলো ভালো করে দেখে, মুখ দেখে মনে হচ্ছে অনেক পছন্দ হয়েছে। ইরহানকে জানায় লোকটা নিজের জন্যই কিনতে চায় জামাগুলো। বিদেশি জামা, তার উপর কোয়ালিটি অনেক ভালো। ইরহানকে বলে জামাগুলো 1000 টাকা দিবে, অথচ জামাগুলো ইরহান 3000 টাকা দিয়ে কিনেছে। আর একটু বাড়িয়ে দিতে বলে লোকটা 1500 টাকায় রাজি হয়। এর চেয়ে বেশি একটা টাকাও দিবে না জানায়। অগত্যা কি আর করার, এতেই রাজি হয়ে যায় ইরহান। অন্য কোথাও বেচার জন্য চেষ্টা করলে হয়তো আরেকটু বাড়িয়ে বেচতে পারতো, কিন্তু লোকটার থেকে নিয়ে গেলে যদি আর কাজটা না দেয়, এতে এই রাজি হয়ে যায়। তারপর বাজারে চলে যায়। 500 টাকা হাতে রেখে আর বাকি টাকার মাঝে সব বাজার সদাই করে নেয় ইরহান। যদি ভাত আর শাক পাতা রান্না করে রেখেছে সে বিকেলে রাতে খাওয়ার জন্য। সন্ধ্যা হয়ে গেছে, আজানও দিয়ে দিয়েছে কিছু সময় আগে। ইরহান যে সেই সকালে বের হয়েছে এখনো পর্যন্ত বাড়ি ফিরেনি। যদি কিছু সময় পর পর উকি দিয়ে গেটের দিকে তাকায় যদি লোকটা আসে, কিন্তু আসে না। জ্যোতির মনে মনে ভাবছে কোথায় গেল লোকটা। ভিতরে অস্থির হয়ে পড়েছে। ক্ষণে ক্ষণে কল যে দিবে তার উপায়ও নেই। মোবাইলে টাকা নেই। ইরহানের মোবাইলেও যে টাকা নেই সেটা জ্যোতির বুঝতে বাকি নেই। হয়তো এতক্ষণে একটা কল দিয়ে নিশ্চয়ই জানাতো। ইরহান যে মোবাইলে টাকা ভরে টাকা নষ্ট করবে না এটাও জ্যোতি খুব ভালো করেই জানে। জ্যোতি আবার গিয়ে গেটের বাইরে উকিঝুঁকি মেরে আসে। না, আসছে না। ঘরে বসে ছোট জানালার পাশে দাঁড়ায় বকুল গাছটার দিকে এক মনে তাকিয়ে তাকিয়ে ভাবতে থাকে। সকালে খাওয়ার সময় পোলাও মাংসের গন্ধ দুজনেরই নাকে এসেছে। বাতাসে ওই বাড়ির থেকে এসেছে, অথচ তারা দুজন শাকপাতা দিয়ে খেতে বসেছে। ইরহান কি সুন্দর চুপচাপ এগুলো দিয়েই খেয়ে উঠেছে। খাবার নিয়ে একটা টু শব্দ করে না। যদি যা দিবে চুপচাপ খেয়ে উঠবে। যার টাকা সে শাকপাতা দিয়ে খায় আর ওরা মাছ মাংস খায়। ভাবতে ভাবতে জ্যোতির 2 চোখ ভরে ওঠে। চোখের পানি গাল বেয়ে টুপ টুপ করে নিচে পড়তে থাকে। খারাপ মানুষগুলোই দিন শেষে অন্যকে ঠকিয়ে ভালো থাকে। জ্যোতির ভাবনার মাঝে হুট করে পেছন থেকে কেউ জড়িয়ে ধরে। জ্যোতি কিছুটা ঘাবড়ে যায়। পর মুহূর্তে বুঝতে পারে এটা আর কেউ নয়, তার বোকা পুরুষ। তাড়াতাড়ি করে চোখের পানি মুছে চলে কিছু একটা গুজে দিচ্ছে ইরহান। জ্যোতি হাত দিয়ে বুঝতে পারে একটা গাছরা। ইরহান জ্যোতিকে নিজের দিকে ঘুরিয়ে গলার একটা পুতির মালা পরিয়ে দেয়, হাতে লাল রেশমি চুড়ি পরিয়ে দেয়। এগুলো কি? গরিবের ভালোবাসা। এসব কেন আনতে গেছেন টাকা খরচ করে? আমার রানীকে তো দামি উপহার দেওয়ার এখন আমার সামর্থ্য নেই, তাই এই সামান্য একটু উপহার। আর এখানে তেমন টাকা খরচও হয়নি, 100 টাকা মাত্র। তোমার পছন্দ হয়নি তাই না? এসব কি বলেন আপনি? আমার কাছে এগুলো পৃথিবীর সবচেয়ে দামি গহনার চেয়েও মূল্যবান। এর মূল্য আমার কাছে অনেক। ইরহান জ্যোতির কপালে একটা চুমু খায়। একদিন তোমায় আমি সব দিব জ্যোতি রানী, এখন এই গরিবের ভালোবাসাটুকু নাও শুধু। জ্যোতি ইরহানের দিকে তাকিয়ে বলে ওঠে, আমি চাই না বাড়ি গাড়ি আর, তোকে পেলে চলবে আমার। অল্প আলো থাক না ঘরে, বিলাসিতার কি দরকার। জায়গা ভাগাভাগি নিয়ে তুমুল আলোচনা চলছে ইমন আর ঈশানের মাঝে। তারা চায় দুজনের নামে যেন সব জায়গা সম্পত্তি লিখে দেয় তাসলিমা বানু। সব অবশ্য চলবে আগের মতোই, তবে জায়গা ভাগাভাগি করে ফেলতে চায় এখন। যার যার ভাগ সে বুঝে নিতে চায়। 2 ভাই চায় নিজেদের নামে সব লিখে নিতে এখনই। 2 ভাই আলোচনা করে তারপর তাসলিমা বানুর কাছে গিয়ে বলে যেন তাদের নামে এখনই লিখে দেয় সব। তাসলিমা বানু সব শুনে ছেলেদের দিকে তাকিয়ে বলে, তোরা এত পাগল হচ্ছিস কেন? লিখে দিলে কি না দিলে কি, এসব তো তোদেরই। আমার সবকিছু মানেই তোদের দুইজনের। বুঝলাম না তোদের মাথায় এখন লিখে দেওয়ার ভূত চাপলো কেন। ইমন বলল, মা, তোমার ভালোর জন্য বলছি। বয়স হয়েছে তোমার, এসব নিয়ে চিন্তা করলে অসুস্থ হয়ে পড়বা। তাছাড়া এসব দেখাশোনা তো আমাদেরই করতে হবে, তাই লিখে দিতে সমস্যা কি? কোনো সমস্যা নেই তো, এইসব তো তোদের জন্যই করেছি। তাহলে কিছুদিন যাক, দিয়ে দিব। আর এসব লিখে কেন দিতে হবে বুঝলাম না। তোরাই তো সব পাবি, সব সমান সমান ভাগ পাবি। তাহলে সমান ভাগ পেলেও লিখে দিলে ভালো, কোনো ঝামেলা সৃষ্টি হবে না। তাসলিমা বানু বলে, বুঝলাম, তোরা যেভাবে চাবি সেইভাবেই হবে। ঈশান বলে, খুব তাড়াতাড়ি যেন সেই দিনটা আসে মা।
তোরা কি জায়গা জমি বেচে দেওয়ার চিন্তা ভাবনা করছিস নাকি? এসব ভুলেও এমন চিন্তা ভাবনা মাথায় আনবি না। ইমন ইতস্তত করে বলে, দরকার পড়লে একবেলা না খেয়ে থাকবি, তবুও জায়গা বেচার কথা কখনো মাথায় আনবি না। যার জায়গা আছে মানে তার নিরাপদ আশ্রয় আছে। মাথা গোঁজার ভাই থাকলে দুনিয়ায় টিকে থাকা যায়, বুঝলি? দুই ভাই মিলে এবার কিছু একটা করার চেষ্টা কর। এতদিন তো ওই ইরফান ছিল, আমাদের সব খরচা সে চালাতো, এখন তো নাই। যা টাকা আছে আর কয় মাস যাবে, এই টাকাগুলো শেষ হলে পরে কি করব? পরে তো ইরহানের এখন যা অবস্থা, তখন আমাদেরও হবে। তাই হাতের টাকা পয়সা শেষ হয়ে যাওয়ার আগেই কিছু একটা করার চেষ্টা কর। কথাটা শুনে চোখ মুখ কুঁচকে ফেলে। মা, ওই ইরহানের সাথে আমাদের তুলনা দিতে আসবে না কখনো। ইরহান পরের কামলাগিরি খাটার জন্য জন্ম নিয়েছে, তাকে ওইসবেই মানায়। আমরা কোনো পরের কাজ করব না, অন্য লোক কেন আমাদের হুকুম দিবে? আমরা এমন কিছু করব যাতে করে আমরা অন্যকে হুকুম দিয়ে পায়ের উপর পা তুলে। ইমন ভাই আর আমি তাই সিদ্ধান্ত নিয়ে বলছি, তোমাকে জন্য আমাদের নামে সব লিখে দাও। পরে ওই জায়গা বিদেশি কোম্পানির লোকদের কাছে ভাড়া দিব, শুধু টাকা আর টাকা আসবে। তারপর দুই ভাই বসে সারা জীবন নিজেদের পায়ের উপর পা তুলে বসে খাবো। ইমনও ঈশানের সাথে তাল মিলায়। হ্যাঁ মা, ঈশান ঠিকই বলেছে। ওই জায়গায় বিদেশি কোম্পানিদের কাছে ভাড়া দিব, টাকার কুমির তৈরি হবে। এই গ্রামে কোনো আশেপাশে সকল গ্রামে সবচাইতে বেশি ধনী হব আমরা দুই ভাই। লোকে আমাদের মান্য করে চলবে। তাসলিমা বানু দুই ছেলের দিকে তাকিয়ে বলে, তোরা ভেবে চিন্তে সিদ্ধান্ত নিবি এবার। একবার কিন্তু ধোকা খাইছিস, এইবার এমন হলে পথে বসা লাগবো। ঈশান তাসলিমা বানুর হাত ধরে ফেলে। কিছু হবে না মা, এইবার কোনো ভুল হবে না। ঠিক আছে, তোরা যা ভালো বুঝিস। কিছুদিন সময় দে, তারপর তোদের নামে সব করে দিব। বলে তাসলিমা বানু রুমে চলে যায়। ইমন আর ঈশান দুজনের দিকে তাকিয়ে হেসে বলে, আমরা আরো বড়লোক হয়ে যাব। জ্যোতি ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করেছে। সে মধ্যপর্যায়ের ছাত্রী ছিল। দাদি তো বাড়িতে ছাড়া অন্য কোথাও কাজ করতে দিত না, তাই বাড়ির কাজ শেষ করে স্কুলে চলে যেত। এই বাড়িতে কেউ অবশ্য জানে না জ্যোতি ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করেছে। হুট করে একদিন ইরহানের কাছে আবদার করে সে কাজ করবে। ইরহানকে রাগানোর জন্য জ্যোতি এই কথাটাই যথেষ্ট ছিল। তোমার মাথা খারাপ হয়ে গেছে জ্যোতি? আমি বেঁচে থাকতে তুমি গিয়ে কাজ করবে? আপনি আমার কথাটা আগে শুনুন বোকা পুরুষ। কিছু শুনতে হবে না জ্যোতি, তোমার কোনো দোষ নেই। আমি স্বামী হিসেবে ব্যর্থ, তোমার চাওয়া পাওয়া কিছু পূর্ণ করতে পারছি না। তোমার কাজ করতে চাওয়াটা অস্বাভাবিক কিছু না, আসলে আমার মরে যাওয়া উচিত। জ্যোতি ইরহানের মুখে হাত দিয়ে থামিয়ে দেয়। বোকা পুরুষ চুপ করুন, এই কথাটা মুখেও আনবেন না। আপনি না থাকলে যে এই জ্যোতিরও অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আপনি তো আমার সব। কে বলেছে আপনি স্বামী হিসেবে ব্যর্থ? আমার চোখে পৃথিবীর সেরা স্বামী আপনি। আপনার কিছু হয়ে যাওয়ার আগে যেন আমার কিছু হয়ে যায় গো। ইরহান এবার জ্যোতিকে থামিয়ে দেয়। এসব কি কথা জ্যোতি রানী? ঠিক বলেছি। তোমাকে কে বলেছে ঠিক বলতে? এসব কথা মুখে আনবে, দূরে থাক, ভাবনা তো যেন না আসে। কেন আসবে না? আপনি বলেন, সময়ও আমার খারাপ লাগে। আপনি বলতে পারলে আমি কেন বলবো না? ঠিক আছে, কেউই এসব কথা বলবো না আমরা। এবার আমার কথাটা আগে মন দিয়ে শুনুন। কিছু দূরে একটা স্কুল আছে না, কিন্ডারগার্টেন, যে ওইটায় চাকরি করতে চাই আমি। যেটায় চাকরি করতে চাইছিলাম আমি তো বাড়িতেই বসে থাকি সারাদিন, তেমন কোনো কাজও নেই। আপনিও দোকানে লেগেছে, সারাদিন বাড়িতে থাকেন না। আমার একা একা সময়ই কাটে না, তাই ভাবছিলাম ওইটায় বাচ্চাদেরকে পড়ানোর দায়িত্ব নিতে। আমার সময়ও কেটে যাবে, কিছু টাকাও আসবে। আপনি একদম না করবেন না। এই সংসারটা আপনার একার না, আমারও। আপনি এত কষ্ট করতে পারলে আমি কেন পারবো না? তাছাড়া বাচ্চাদের পড়ানো তো খারাপ কিছু না, তাই না? ঠিক আছে, এটাই বাধা দিব না আমি, কিন্তু ওরা কি তোমায় নিবে? কেন নেবে না? মেট্রিক পাস করলেই কিন্ডারগার্টেনে চাকরি করা যায়। তাছাড়া আমি একজনের সাথে কথা বলেছি, ওই যে রাস্তার ওই পাশে বাড়ি, মেয়েটা সীমা, ও এখানেই চাকরি করে। এখন একটা নতুন টিচার লাগবে, সে আমাকে বলতেছে করার জন্য। কিন্তু তোমার পড়াশোনা? আপনার কি আমাকে মূর্খ মনে হয়? ভ্রু নাচিয়ে জানতে চায় জ্যোতি। না মানে? আমি এসএসসি দিয়েছি, এটা আপনাদের বাড়ির কেউই জানে না। আমি বলিনি।
দাদিকে নিষেধ করেছিলাম বলতে, ভাগ্যিস করেছিলাম, নয়তো ওই কুটনি বুড়ি তো আমায় আপনার বইই করতো না। আমি আবার এই বোকা পুরুষ আর তার ভালোবাসা কই পেতাম তাহলে? এই বোকা পুরুষের কাছে শুধু ভালোবাসা পাচ্ছ না, কষ্টও পাচ্ছ। আপনার ভালোবাসার কাছে এসব কষ্ট তুচ্ছ। এবার বলেন কি করব? তাহলে আমি আর কি বলবো? আমার জ্যোতি রানী বাচ্চাদের জ্যোতি ম্যাডাম হয়ে যাক। তারপর দুজনই একসাথে হেসে ওঠে। একদিন রাতে দোকান থেকে আসার সময় হুট করে একজনের সাথে দেখা হয়ে যায় ইরহানের। লোকটা বিদেশে ইরহানের তত্ত্বাবধানেই কাজ করে। জিজ্ঞেস করে জানতে পারলো লোকও তো ছুটিতে এসেছে। কয়েক গ্রাম পরই লোকটার বাড়ি। এদিকে বোনের বাসায় বেড়াতে এসেছে। ইরহানকে দেখে লোকটা কি খুশি। ইরহানকে জোর করে ধরে নিয়ে দোকানে বসায়। এটা ওটা কত কিছু দিতে বলতেছে ইরহানকে খাওয়ার জন্য। হিরান সব মানা করে দেয়। শেষে এক কাপ চা খেতে রাজি হয়। চা খেতে খেতে দুজনের আলাপ চলে। তা স্যার, আপনার ছুটির আর কয়দিন আছে? আছে অনেক দিনই। আমি শুনেছিলাম আপনি নাকি আর ফিরবেন না। আমারও তেমন ইচ্ছেই ছিল। দেশে কিছু একটা করবো ভেবেছিলাম, তারপর সব উল্টা হয়ে গেল। থাক সেসব কথা। এখন ভাবতেছি ওই দেশে আবার পাড়ি জমাবো। আরো কয়েক মাস ছুটি রয়েছে, তা বাতিল করে খুব শীঘ্রই চলে যাব। ওই সময় ঈশান সিগারেট কেনার জন্য ওই দোকানেই গিয়েছিল। ইরহানের আবার দেশের বাইরে যাওয়ার কথাটা তার শুনতে একটুও ভুল হয়নি। কিছু সময় দাঁড়িয়ে থেকে ইরহানের পিছন থেকে নীরবে প্রস্থান করে। ঈশান ইরহানের পিছনে ছিল বলে ইরহান ঈশানকে দেখেনি। সে লোকটার সাথে আরও নানান বিষয়ে কথা বলতে থাকে। ঈশানের একটা কথাই যথেষ্ট ছিল তাসনিমা বানুর কানে বজ্রপাত সৃষ্টি করার জন্য। তাসনিমা বানু কিছু সময়ের জন্য হ্যাং হয়ে যায়। কানের পাশে একটা কথাই বারবার প্রতিধ্বনিত হচ্ছে। ইরহান আবার বিদেশে উড়াল দেওয়ার চিন্তা ভাবনা করছে। ইরহানের বিদেশ যাওয়ার কথাটা তাসনিমা বানু হজম করতে পারছে না। মাথা চক্কর মারছে। পড়ে যেতে নিলে ঈশান তাড়াতাড়ি করে ধরে নিয়ে বসায়। তারপর পানি পান করতে দেয়। তাসনিমা বানু মুহূর্তের মধ্যে গ্লাসটা এক নিঃশ্বাস। তুই ঠিক শুনেছিস ঈশান, ওই ইরহান আবার বিদেশ যাবে। তো আমার কানে কি সমস্যা আছে বলে তোমার মনে হয় মা? যা শোনা নিজ কানে শুনেছি, ছুটি বাতিল করে বাইরে চলে যাওয়ার পরিকল্পনা করেছে সে। আমি এত করে বললাম, এত বোঝালাম, কই তখন তো সে দেশের বাইরে যেতে রাজি হয়নি। এখন ঠিকই যেতে চাচ্ছে। সেটাই তো কথা মা, তোমার কথায় যদি তখন রাজি হয়ে যেত তাহলে কি আর এত ঝামেলা হয়? না বাড়ি থেকে বের হয়ে যেত তো। সেই তো এখন ঠিকই যেতে রাজি হয়ে গেছে। সব ওই চতুর মেয়েটার জন্য হচ্ছে, বুঝলি ঈশান? ঠিক বলেছো মা, ওই মেয়েটাকে সুযোগ মতো হাতের কাছে পাই জন্মের শিক্ষা দিয়ে দেব। আমি মানুষ চিনতে ভুল করে ফেলেছি ঈশান। ওই মেয়েটাকে আমি চিনতে পারিনি, মুখোশ পড়েছিল। দেখ, পড়াশুনো জানি, এটাও আমাদের থেকে লুকিয়েছে। এখন সে দিব্যি বাচ্চাদের পড়াচ্ছে। ওই মেয়েটার খপ্পরে পড়ে বোকা ইরহান চালাক হয়ে গেছে। ওই মেয়েটার কাছ থেকে এসব কিছুর হিসাব আমি নিব মা। আমার পায়ে ধরিয়ে ছাড়বো ওই মেয়েকে আমি। এসব কথা ছাড়, এখন ওই ইরহানের বিদেশ যাওয়া নিয়ে কি করবি? এটা হতে দেওয়া যাবে না, কিছুতেই না। ইরহান দেশের বাইরে গেলে ওদের সুদিন ফিরে আসবে। তুই ভাবতে পারছিস ঈশান, ইরহানের যা বেতন তাতে বেশি দিন লাগবে না ওদের ঘুরে দাঁড়াতে। যে কোনো মূল্যে এটা হতে দেওয়া যাবে না। এতদিন যখন আমার কথাতে যায়নি, তখন আর যেতে দেওয়া যাবে না। তুই কিন্তু কিছু একটা কর ঈশান, ওর বিদেশে যাওয়া আটকা, যেন যেতে না পারে। ওর এই অভাবের সংসার দেখে আমার তৃপ্তি হয়। আমার কথা শোনেনি, তাই এখন ওর দুরবস্থা দেখে কি যে ভালো লাগে। এখন ইরহানকে কিছুতেই আমি বিদেশ যেতে দিব না। ঈশান, তুই আর ইমান মিলে কিছু একটা কর, ইরহান যেন যেতে না পারে। কি করবো মা, মাথায় তো কিছু ঢুকছে না। কি করলে ইরহানের বিদেশে যাওয়া আটকাতে পারবে? যা ইচ্ছা কর, কিন্তু কোনোভাবেই যেন যেতে না পারে। বিদেশি টাকা যখন আমি ভোগ করতে পারিনি, ওকেও আর ভোগ করতে দিব না। এখনই তো আর চলে যাচ্ছে না মা, কয়েক ঘন্টা সময় দাও, ভেবে দেখছি কি করা যায়। আর মাথাটা কাজে লাগা, দরকার পড়লে ওর পাসপোর্ট গায়েব কর। টিকিট কাটার জন্য যে টাকা জমাবে তা ছিনিয়ে নে কৌশলে। এসব না পারলে হাত পা ভেঙে দে। এইটা করলে ওই জীবনে বিদেশ কেন হাঁটতেই পারবে না, ভিক্ষা করে খেতে হবে। থালায় প্রথম পয়সাটা না হয় আমিই দিব, আর ওই পয়সাটা ওর রোজগারেই হবে।
কথাগুলো বলে তাসলিমা বানু উচ্চস্বরে খিলখিল করে হেসে ওঠে। ঈশান তার মায়ের উফ মা, আমার কানের পোকা সব নড়িয়ে দিয়েছে। এমন ভয়ঙ্কর ভাবে আর কেউ হাসে? মুখে কিছুই বলল না, নয়তো ঝাড়ু দিয়ে দিবে। ইরান রাতে বাড়িতে এসে জ্যোতির সাথে বিদেশ যাওয়া নিয়ে কথাটা বলতে চেয়েও কোনোভাবে পারছে না। এসে থেকে উসখুস করছে, কিন্তু মুখ দিয়ে বের হচ্ছে না। বলতে গিয়ে জ্যোতির মুখটা দেখলেই কলিজা মোচড় দিয়ে ওঠে। এই মেয়েটাকে ছেড়ে চলে যেতে হবে। থাকবে কি করে ইরহান বুঝতে পারে না। তাও কিছু করার নেই, বিদেশে ইরহানকে যেতেই হবে। তাছাড়া আর কোনো উপায় নেই। ইরহান তেমন পড়াশোনাও জানে না যে ছোটখাটো একটা চাকরি এখন করলে পরে ভাগ্যের জোরে মেধা দিয়ে ঠিক চাকরি পেয়ে যাবে। ইরহানের ভাবনা না তো, এসে থেকে দেখছি উসখুস করছেন, কিছু বলবেন? এই বোকা পুরুষ, আপনার শরীর ঠিক আছে? ইরহান জ্যোতির কথায় মুচকি হাসে। মেয়েটা একটু নীরবতা দেখেই টেনশনে পড়ে যায়। জ্যোতিকে টেনে এনে নিজের পাশে বসায় ইরহান। তারপর হাত দুটি নিজের হাতের মধ্যে নিয়ে চুমু এঁকে দেয়। তারপর বলে, আমার কিছু হয়নি জ্যোতি রানী, আসলে একটা কথা বলার ছিল, কিভাবে বলবো বুঝতে পারছি না। কি বলবেন বোকা পুরুষ, বলে ফেলেন তো দেখি। এভাবে আর কতদিন চলবে জ্যোতি? আমাদেরও একটা সুন্দর ভবিষ্যৎ গড়তে হবে। এভাবে বড়জোর 2-1 মাস চলা যায়, এর বেশি না। তারপর এক নিঃশ্বাসে বলে ফেলে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ছুটি বাতিল করে খুব শীঘ্রই চলে যাব। জ্যোতি এখনো নিশ্চুপ, এক দৃষ্টিতে ইরহানের মুখের দিকে তাকিয়ে রয়। ইরহান জ্যোতির মুখটা 2 হাতে আগলে ধরে। কি হলো জ্যোতি, চুপ করে আছো কেন? ইরহানের কথায় জ্যোতির হুঁশ ফিরে এদিক ওদিক তাকিয়ে বলে, এসব নিয়ে পরে কথা বলছি, আমার এখন খুব ঘুম পেয়েছে। ইরহানকে আর কিছু বলতে দেওয়ার সুযোগ না দিয়ে কাঁথা মুড়ি দিয়ে উল্টো দিকে ফিরে শুয়ে পড়ে জ্যোতি। ইরহান জ্যোতির দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। সে জানে জ্যোতির ভিতর কি চলছে। এক এক কষ্ট যে তারও হচ্ছে, কিন্তু কিছুই করার নেই। যত কষ্ট হোক না কেন, এটা করতেই হবে। ভবিষ্যৎ সুন্দর করার জন্য বর্তমানে কষ্ট পেতেই হবে। ইরহান জানে জ্যোতি এখন মন খারাপ করে থাকলেও পরে ঠিক রাজি হয়ে যাবে। তাই আর কথা না বাড়িয়ে নিজেও শুয়ে পড়ে জ্যোতির পাশে। এদিকে ওরা জানতেও পারলো না ওদের ঘিরে কত বড় ষড়যন্ত্র চলছে। প্রতি সপ্তাহে শনিবার ইরহানের ছুটির দিন। ওই দিন দোকানপাট সব বন্ধ থাকে, তাই আজ শনিবার ইরহানের ছুটির দিন। এই শুক্রবার আর শনিবার জ্যোতিও পড়াতে চায় না। শুক্রবার সাপ্তাহিক ছুটি, আর শনিবার ইরহান বাড়িতে থাকে বলে জ্যোতি আগে থেকে বলে দিয়েছে শনিবার যাবে না। জ্যোতি সকালে ঘুম থেকে উঠে রান্না করে নেয়। আজ ইরহানকে ডাকেনি, একটু ঘুমিয়ে নেক তারপর ডাকবে। সকাল 10টার দিকে ইরহানের ঘুম ভেঙে যায়। উঠে তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আসে। জ্যোতি ততক্ষণে ইরহানকে উঠতে দেখে প্লেটে ভাত দেয়। ইরহান বসতে বসতে বলে, কত দেরি হয়ে গেল, তুমি আমায় ডাকবে না? না খেয়ে আছো? ইরহানের কথার কোনো জবাব দেয় না জ্যোতি, চুপচাপ খেতে থাকে। তারপর খাওয়ার মাঝেই হুট আপনি দেশের বাইরে যান বোকা পুরুষ, আমার কোনো আপত্তি নেই। ইরহান শুধু বলে তাড়াতাড়ি খাওয়া শেষ করে উঠে পড়ে। তার জ্যোতি রানীর যে মন খারাপ বুঝতে আর বাকি নেই। জ্যোতি থালা বাসন ও হাঁড়ি পাতিল নিয়ে পুকুর পাড়ে চলে যায় মাছতে। একেবারে মেজে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবে। ঘাটে বসে এক এক করে মাছতে থাকে। এরই মধ্যে পাশে কেউ বসেছে জ্যোতি বুঝতে পারে। তাকিয়ে দেখে ইরহান। জ্যোতি কথা না বলে চুপচাপ কাজ করে। তার মধ্যে পানির আওয়াজ শুনে পাশে তাকিয়ে দেখে ইরহান মেজে রাখা থালা বাসন ধুচ্ছে। আর এসব কি করছেন আপনি? দেখতে পাচ্ছ না থালা বাসন ধুচ্ছি? এগুলো আপনি কেন করছেন? মানুষ দেখে ফেললে কি বলবে? ইরহান সরু চোখে জ্যোতির দিকে তাকিয়ে টুক করে গালে চুমু দিয়ে বসে। কি বলবে মানুষ? ইরহান ইচ্ছা করে জ্যোতির সাথে এমন করছে যেন তার মন ভালো হয়ে যায়। ইরহানের করা কাজে জ্যোতি আহাম্মকের মতো তাকিয়ে বলে, মাথা কি পুরাই গেছে আপনার? ওই পারে মানুষজন রয়েছে, দেখতে পাচ্ছেন? ছি, কি ভাববে লোকে? কিছুই ভাববে না, আমার থেকে দেখে শিখবে কি করে বউকে ভালোবাসতে হয়। কচু শিখবে, নির্লজ্জ লোক। ইরহান জ্যোতির কথায় পাত্তা না দিয়ে বলে, তোর মনের গহীন জলে ফেলবো প্রেমের বর্ষি, মাছের মতো ঠোকর দিবি দেখুক পাড়া পড়শি। দুজন অহংকারী মানুষ কখনো একসাথে মিলেমিশে থাকতে পারে না। কেউ কারো একটু শান্তি সহ্য করতে পারে না।
তেমনটার ব্যতিক্রম নয় ইমন ও ঈশানের বউ লিমা ও দিনা। একজন আরেকজনের বসে থাকা বা কাজ করা সহ্য করতে পারে না। প্রথম প্রথম খুবই মিল মহব্বত ছিল দুজনের মধ্যে। মানুষ লিমা আর দিনাকে দেখলে মনে করত দুই বোন ওরা। দুজন দুজনকে চোখে হারাতো প্রায়। ধীরে ধীরে দুজনের আসল রূপ বেরিয়ে আসছে। এটা ওটা নিয়ে সারাদিন দুইজনের মধ্যে তর্কাতর্কি লেগে থাকে। সংসারের কাজ নিয়ে প্রতিদিন দফায় দফায় ঝগড়া বিবাদ লেগে থাকে। এই যেমন আজকেও তার ব্যতিক্রম হয়নি। লিমা আজ ঘুম থেকে একটু সকালে উঠে গেছে, কিন্তু দিনার উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। দিনা ঘুম থেকে উঠেনি দেখে লিমা সকাল সকাল ঘুম থেকে উঠেও একটা কাজ করেনি, এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে। ওইদিকে যে সকালে খাওয়ার সময় চলে যাচ্ছে সেটা দেখার প্রয়োজন মনে করছে না। লিমার কথা হলো সে কেন একা একা সব কাজ করবে? সংসারটা তো তার একার না। সে এদিকে গরুর মতো খাটবে আর দিনা ঘুম থেকে উঠে খাবে, সে এটা কখনোই হতে দিবে না। সংসারটা দুজনের, তাই দুইজনই সমান সমান কাজ করবে। তাসলিমা বানু ঘুম থেকে উঠে এসে দেখে বসার ঘরে লিমা মনের সুখে গুনগুন করে গান গাইছে আর নখ কাটছে। তাসলিমা বানু লিমার দিকে সরু চোখে তাকিয়ে থাকে কিছু সময়। লিমার এদিকে হুঁশ নেই যে তার কাজে ব্যস্ত। লিমাকে কিছু বলতে গিয়েও থেমে যায় তাসলিমা বানু। সকাল সকাল ঝামেলা চাচ্ছে না, পেটে প্রচুর খিদে, তাই চুপচাপ রান্নাঘরের দিকে চলে যায়। রান্নাঘরে গিয়ে দেখে এখনো পর্যন্ত রান্না হবে দূরে থাক, চুলায় আগুনও জ্বলেনি। তাসলিমা বানু রান্নাঘর থেকে রাগে ফুঁসতে ফুঁসতে বেরিয়ে আসে। লিমা এখনো খুনখুন করছে। তাসলিমা বানু যে পাশে এসে দাঁড়িয়ে আছে দেখেনি। লিমার কাণ্ড দেখে আগুনে ঘি ঢালার মতো অবস্থা হয়। তাসলিমা বানু কিছু না বলে টেবিলের উপর রাখা স্টিলের গ্লাস ঠাস করে ফেলে দেয়। হঠাৎ করে হাওয়া শব্দে লাফ দিয়ে বসা থেকে উঠে পড়ে লিমা। নিচে গ্লাস গড়াগড়ি খেতে দেখে স্বস্তির নিঃশ্বাস নেয়। ভয় পেয়ে গিয়েছিল। বুকে থুতু দিয়ে সামনে তাকাতে দুটো ভয়ঙ্কর চোখের দিকে দৃষ্টি মিলিত হয়ে যায়। রান্না বাড়া বাদ দিয়ে সঙ্গলীলা করতেছো বসে বসে? মা আসলে কয়টা বাজে জমিদারের মেয়ে? বাড়ির কাজ কাম ফেলে সঙ্গীতকে আসর জমানোর জন্য এ বাড়িতে এসেছো নাকি? ততক্ষণে বসার ঘরে সকলেই উপস্থিত হয়। দিনাও এসে দাঁড়ায়। লিমার কাঁচামাচু মুখ দেখে মনে দিনা পৈশাসিক আনন্দ পায়। বেশ হয়েছে, আরো বকো। ইমন বলে, কি হয়েছে মা? লিমাকে বকছো কেন? কি করেছে ও? আমাকে জিজ্ঞেস করছিল কেন? আমাকে জিজ্ঞেস করছিস কেন? তোর আদরের বউকে জিজ্ঞেস কর। ইমন এবার লিমাকে জিজ্ঞেস করে, কি হয়েছে লিমা? কি করেছে তুমি? মা এত রেগে আছে কেন তোমার উপর? লিমা এবার ইমনের উপর রাগ ঝাড়ে। সেটা আমাকে কেন জিজ্ঞাসা করছো তুমি? তোমার মাকে জিজ্ঞেস করো গিয়ে আমার ওপর কেন উনি রাগ দেখাচ্ছে। ঈশান বলে, আরে আজব, বলবা তো কি হয়েছে? একজন আরেকজনকে দেখিয়ে দিচ্ছে জিজ্ঞেস করার জন্য, বলবা তো হয়েছেটা কি? তাসলিমা বানু দুই ছেলের দিকে তাকিয়ে বলল, তোরা এখন এই সময় কি করতে এসেছিস সেখানে? কি করতে? আবার বেলা কি কম হয়েছে নাকি? অবশ্যই খেতে এসেছি। তোমাদের ঝামেলা রাখো এখন, পরে আবার শুরু করো। আগে খেতে দাও তো, প্রচুর খিদে লেগেছে। কি খাই বাপ্পারা? তোমাদের নবাবজাদা শ্বশুরের আদরের রাজকন্যারা এখনো চুলায় আগুনও জ্বালায়নি। কি বলে ইমন লিমার দিকে তাকায়। লিমা ইমনের তাকানো দেখে বলে, আমার দিকে এমন ভাবে তাকাচ্ছ কেন? এই বাড়ির বউ কি শুধু আমি একাই, নাকি আমাকেই শুধু সংসারে ঘানি টানার জন্য এনেছো? আমি সকাল সকাল সব কাজ করব আর একজন বেলা পর্যন্ত ঘুমিয়ে উঠে শুয়ে খাবে। বাহ, কি দারুণ! আজ থেকে আমি একাই কিছু করব না, দুজন সমান কাজ করব, কেউ কারোর থেকে কম খায় না। দিনা লিমার কথা শুনে বলে ওঠে, ভাবি, আমাকে খোঁচামার একদম কথা বলবো না, আমি কিন্তু সহ্য করবো না। তুই আবার কবে সহ্য করেছিস ছোট? এতদিন অনেক করে খাইয়েছি আর না। কে আপনাকে বলেছে করে খাওয়াতে? দুই জায়ের মধ্যে তুমুল ঝগড়া লেগে গেছে। মাঝখানে ইমন আর ঈশান নীরব দর্শক। কিছু বললে যে এসব এসে দুজনের উপর পড়বে তার বুঝতে বাকি নেই, তাই চুপচাপ দাঁড়িয়ে আছে। তাসলিমা বানুর আর এসব অশান্তি সহ্য হলো না। জোর এক ধমক মারে দুটোকে। চুপ, একদম চুপ। আর একটা কথা বললে দুটোকে ঘর থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব, বাড়ি থেকে বিদায় করব। তাসলিমা বানুর কথা শুনে দিনা মুখ সামলাতে পারেনি, বলে ফেলে, কেন বাড়ি থেকে বের করবে? আপনি যেমন আপনার স্বামীর বাড়ি, তেমনি আমাদের স্বামীর বাড়ি। কি বললে তুমি?
ঈশান গিয়ে তাড়াতাড়ি ডিনাকে আটকায়, নয়তো আজই বাড়ি থেকে চলে যেতে হবে। কেন যে বুঝতে পারছে না এই জায়গা সব মায়ের নামে। তারপর দুই ভাই মিলে তাসলিমা বানুকে সামলিয়ে বলে, দুইজনকে কাজ সমান করে ভাগ করে দেওয়ার জন্য তাহলে তাসলিমা বানু সব কাজ দুজনকে সমান ভাগে ভাগ করে দিয়ে রুমে চলে যায়। আজ সকালে আর খাওয়া হলো না। ইমন আর ঈশানও বাইরে বের হয়ে যায়। রোজ রোজ এসব অশান্তি আর ভালো লাগে না। এখন একটা হোটেলে গিয়ে আগে খাবার খাবে, তারপর ইরানের বিদেশ যাওয়া কিভাবে আটকাবে তার পরিকল্পনা করবে। ছোট্ট দুইচালা ঘরটায় হয়তো খাবার আর পোশাকের অভাব হতে পারে, কিন্তু ভালোবাসা আর বিশ্বাসের একটু অভাব নেই। ঘরের প্রতিটি কোণায় কোণায় শান্তি বিরাজমান। সত্যিকারের ভালোবাসাগুলো কখনো কমে না, দিনকে দিন বেড়েই চল। সুখে দুঃখে একসাথে পাশে থাকার নামই তো ভালোবাসা। রাতের আকাশে অসংখ্য তারা জ্বলজ্বল করছে। জ্যোৎস্না রাত, ছাদের আলোয় আলোকিত চারদিক। রাতের খাবার খেয়ে দুজন আজও ঠিক করে নেয় বাইরে হাঁটতে যাবে কিছু সময়। যেই ভাবা সেই কাজ। ঘরে তালা মেরে চাবিটা দরজার নিচে রেখে বেরিয়ে পড়ে দুজন। ঈশান আর ইমন এত সময় ঘরের পিছনেই ছিল। ওরা জানে ইরহান আর জ্যোতি প্রায় সময় রাতেই ঘুরতে বের হয়। আজ যখন ঘরের পিছনে দাঁড়িয়ে কান পেতে কিছু শুনতে চেষ্টা করে, তখনই শুনতে পায় দুজন আজও হাঁটতে বের হবে। তালা মেরে চাবিটা কোথায় রেখেছে এটাও দেখে নিয়েছে। জ্যোতি আর ইরহান দেখতে পায়নি, ওই দিকটায় অন্ধকার হওয়াতে। জ্যোতিরা বের হয়ে গেলে দুই ভাই দরজার সামনে এসে দাঁড়ায়। ইমন ঠিক করে গেটের পাশে দাঁড়াবে, যেন ওরা আসলে ঈশানকে সাবধান করতে পারে। আর ঈশান তালা খুলে ঘরে ঢুকবে। উদ্দেশ্য ইরহানের পাসপোর্ট গায়েব করা। পরিকল্পনা মতো ইমন গিয়ে গেটের সামনে দাঁড়িয়ে পড়ে, আর ঈশান তালা খুলে ঘরে ঢোকে। বাতি জ্বালিয়ে এদিক ওদিক চোখ বোলায়। এই ঘরে আসা হয়নি ঈশানের, তাই কোথায় কি আছে কিছুই জানা নেই তার। প্রথমে বিছানা চাদর ও বালিশের নিচে ভালো করে উলটপালট করে দেখতে থাকে, না নেই। তারপর কাঠের আলমারির দিকে এগিয়ে গিয়ে খোলার চেষ্টা করে। আলমারিতে কোনো তালা দেওয়া নেই, তবে বেশ পুরনো দেখে খুলতে পারছে না। অনেক সময় নিয়ে চেষ্টা করার পর আলমারি খুলতে সফল হয়। আলমারিতে রাখা জিনিসপত্র সব কিছু চেক করতে থাকে, কিন্তু খুঁজে পাচ্ছে না। ওইদিকে অনেক সময় হয়ে গেছে, ওরা যে কোনো সময় এসে পড়বে। আলমারিতে না পেয়ে মাথার চুল টানতে টানতে এদিক ওদিক চোখ বোলায়। তারপর চোখ যায় চোখের নিচে রাখা একটা টিনের বক্সে। বুঝতে আর বাকি নেই সব কাগজপত্র এটাতেই রাখা। বাক্স বের করে খুলতে নেবে এমন সময় কেউ ঈশানের হাত চেপে ধরে। ঈশান ভয় পেয়ে যায়, হাত পা ঠান্ডা হয়ে যায় মুহূর্তের মধ্যে। তারপর উপর দিকে তাকিয়ে দেখে ইমন। স্বস্তির শ্বাস ছাড়ে ঈশান। তাড়াতাড়ি বের হ, ওরা গেটের কাছে চলে এসেছে। কি বলছো? কাগজপত্র এখনো নিতে পারিনি, এটাতেই আছে। আরে রাখ, আগে ধরার পর হাত থেকে বেঁচে নে, পরে নেওয়া যাবে। বলেই পায়ে ঠেলা দিয়ে বক্সটা ভিতরে ঢুকিয়ে ঈশানকে টানতে টানতে বের করে দরজায় তালা মেরে আড়ালে চলে যায়। জ্যোতিরাজ কেন যেন বাইরে থাকতে ভালো লাগছিল না, মনটা উসখুস করছিল। তাই ইরহানকে বলে তাড়াতাড়ি এসে পড়ে। ঘরের সামনে এসে তালা খুলে ঘরে ঢোকে। এদিক ওদিক চোখ বোলায় জ্যোতি। তারপর কি যেন ভাবতে থাকে। জ্যোতি চারিদিকে চোখ বুলিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। ইরহান জ্যোতির দিকে কিছু সময় তাকিয়ে রয়, সেই দিকেও জ্যোতির কোনো খেয়াল নেই। জ্যোতিকে এভাবে ভাবনাতে মাঝে থাকতে দেখে আপনি ইরহানের ভ্রুজোড়া কোঁচকে যায়। জ্যোতি, কি হয়েছে তোমার? শরীর কি বেশি খারাপ লাগছে? দেখি, এখানে এসে বসো, তারপর পানি খাও, একটু ভালো লাগবে। জ্যোতিকে বিছানায় বসিয়ে ইরহান তাড়াতাড়ি করে পানি এনে দেয়। জ্যোতি ইরহানের হাত থেকে গ্লাসটা নিতে নিতে বলে, আমার কিছু হয়নি, আপনি টেনশন নেবেন না, বসেন তো এখানে চুপচাপ। ইরহানকে কথাটা বলে জ্যোতি পানি খেয়ে গ্লাসটা রেখে আসে। তারপর নিজের গায়ে জড়িয়ে যাওয়া পাতলা চাদরটা ভাঁজ করে চোখের নিচে রাখা টিনের বাক্সের ভিতরে রাখে। চাদরটা রাখার সময় শব্দ করে একটা নিঃশ্বাস ছাড়ে। ইরহান শুধু তাকিয়ে থাকে, জ্যোতির কাজ দেখছে। জ্যোতি বিছানায় উঠতে উঠতে দেখে ইরহান তার দিকেই তাকিয়ে আছে, তাই মজার ছলে বলে, কি ব্যাপার বলুন তো, আজ কি আমায় একটু বেশি সুন্দর লাগছে নাকি? আমার বোকা পুরুষ যে আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে। আমার জ্যোতি রানীকে কোনো বিশেষ দিন দেখে সুন্দর লাগে না, আর না লাগার প্রয়োজন আছে। সে আমার চোখে সবচেয়ে সুন্দরতম নারী। হ্যাঁ, জানা আছে আমার। ওই দেশ কি এর সুন্দর সুন্দর নারী দেখে এই কালির কথা কি মনে থাকবে আপনি? কি বলো এগুলো? আমি আমাদের সুদিন ফিরানোর জন্য যাচ্ছি, অন্য নারীতে মত্ত হতে না। আর আমার বউ ছাড়া অন্য নারীতে আসক্ত হওয়া ও মুগ্ধ চোখে দেখার আগে যেন আমার মরণ হয়। জ্যোতি তাড়াতাড়ি ইরহানের মুখ চেপে ধরে, ছলছল চোখে তাকিয়ে বলে,
কি বলেন এগুলো বোকা পুরুষ? আমি মজা করছিলাম, বিশ্বাস করুন। আমি তো জানি আমার মানুষটা কেমন। তাই নাকি? মজা করছিলে তুমি? বিশ্বাস হচ্ছে না আপনার? হচ্ছে তো। তবে এরকম মজা করার জন্য এবার তোমাকে কঠিন শাস্তি পেতে হবে। বলেই চোখ টিপ দেয় ইরহান। ইরহানের ইঙ্গিত বুঝতে পেরে যদি তাড়াতাড়ি ইরহানের কাছ থেকে সরে যায়, শুয়ে পড়তে পড়তে বলে, খবরদার না, চুপচাপ ঘুমান। আমাকেও ঘুমোতে দিন, কাল কিন্তু আবার সকাল সকাল উঠতে হবে। বলে হোক, সকালে ওঠার ভয়ে কি আমি আমার বউকে ভালোবাসবো না নাকি? বলেই জ্যোতিকে নিজের কাছে টেনে নেয় ইরহান। বোকা পুরুষ। চুপ থাকো মেয়ে, আমি এখন আমার বউকে ভালোবাসা দিব। এ ঢং। ঢং না তো, ভালোবাসা। কাজটা ঠিকঠাক মতো করতে না পারায় দুই ভাইয়ের আফসোসের শেষ নেই। সব থেকে বড় আফসোস ঈশানের। হাতের কাছে পেয়েও কাগজপত্রগুলো নিতে পারেনি। ইমন রাতে রুমে ঢুকে দেখে তার বউ লিমা মোবাইলে মায়ের কাছে শাশুড়ি আর শ্বশুর বাড়ি নিয়ে হাজারো নালিশ দিচ্ছে। লিমা ইমনকে দেখে কল কেটে দেয়। ইমনকে মুখ ভেকচি দিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে থাকে। ইমন লিমার দিকে এগিয়ে এসে বলে, সংসারে একটু ঝামেলা হলে সেটা বাপের বাড়িতে জানাতে হবে তোমার? স্বামী আর শ্বশুর বাড়িকে ছোট করতে খুব ভালো লাগে তোমার, তাই না? শ্বশুর বাড়ি? এটা শ্বশুর বাড়ি নাকি? এটা তো শ্বশুরের বাড়ি। তাও অবশ্য ঠিকই বলেছ। শুনুন, আপনার মায়ের এইসব হুকুম উল্টো কথা একদম আমার সহ্য হয় না। আমি পানির জলে ভেসে আসিনি। আমি ফকিন্নির মেয়ে না যে সবসময় চুপচাপ মুখ বুজে সহ্য করে নেব। বন্দি দাসীর মতো খাটতে পারবো না। এত বড় সংসার আর ভালো লাগে না। এবার সবকিছু আলাদা করুন। লিমা, তুমি কি পাগল হয়ে গেছো? এসব তুমি কি বলছো? কি বলছি মানে? ঠিকই তো বলছি। রাগে জোরে চিল্লিয়ে বলে লিমা। ইমন তাড়াতাড়ি লিমার মুখ চেপে ধরে ফিসফিস করে বলে, আরে আস্তে আস্তে, জানি তো ঠিকই বলছো, কিন্তু এখন তো আলাদা হওয়ার সময় না। আগে জায়গা জমি নিজের নামে পাই, তারপর তোমায় বলতে হবে না আমি নিজেই আলাদা হয়ে যাব। এখন কিছুদিন সব কিছু সহ্য করে নাও, আর পারলে মায়ের মন জুড়িয়ে চলার চেষ্টা করো। আপনার মায়ের মন আছে নাকি যে তার জুগিয়ে চলার চেষ্টা করব? খরগোশ মহিলা একটা। সে যাই হোক, মায়ের কথা মতো চলবে। ভাগ একটু বেশি পেলে তো আমাদেরই লাভ। মাথা গরম ঈশানের, মেজাজ খারাপ হয়ে আছে। কাজটা করতে না পারায় রাগে ফোঁস করছে। ইচ্ছে করছে সবকিছু ভেঙে গুড়িয়ে দিতে। নিজের রাগ কমানোর জন্য রুমের ভিতরে এদিক ওদিক পায়চারি করছে। তখনই পাশ থেকে দিনা এসে বলে, হাঁড়ি আলাদা করার কথা নয় তো সে বাপের বাড়ি চলে যাবে, থাকবে না এখানে। এতজনের তা সে করতে পারবে না। যদিও ঈশানকে এটা বলেছে ভয় দেখানোর জন্য, দিনা কথাটা বলে শেষ করতে দেরি ঈশানের হাতের চর দিনার গালে পড়তে দেরি নাই। ঠাস করে এক চর মেরে দেয়। শুধু চর মেরে থামেনি, চুলের মুঠি শক্ত করে ধরে বলে ওঠে, চুপচাপ সংসারে কাজ করে খাবি। মেয়ে মানুষের তেজ এই ঈশান একদম সহ্য করতে পারে না। আমার সাথে তুই তেজ দেখাস, বড় গলায় কথা বলস, আবার দেখি ভয়ও দেখাতে পারিস আমাকে। তুই বাপের বাড়ি চলে গেলে আমার কিছুই হবে না। তোর মতো আর তোর থেকে ভালো ভালো মেয়েদের সাথে আমার উঠা বসা। তোর মতো একটা চলে গেলে আমার কিছুই হবে না, কিন্তু তোর তো অনেক কিছু হবে। চুপচাপ মুখ বন্ধ রেখে চলবি। পরবর্তীতে আমার চোখের দিকে তাকিয়ে দূরে থাক, গলা উঁচিয়ে একটা কথা বললেও জ্যান্ত পুঁতে ফেলবো। তোকে আমি আগেও বলেছি মায়ের মন জুগিয়ে চলবি, সব সময় মায়ের পিছনে পিছন ঘুরবি, মায়ের সেবা করবি। আর তুই কি করিস? ঝামেলা পাকিয়ে বসে থাকিস। তোর জন্য যদি এক অংশ কম পাই, জমির ভাগ দেখিস কি করি। তাই আগে থেকেই বলছি মায়ের সেবা কর, সম্পত্তি যেন একটু বেশি পায়, কয়লার ভাগ যেন বেশিই দেয়। মেয়ে মানুষ সবসময় মাথা নিচু করে চলবি। আর শেষবারের মতো বলেছি, নয়তো তোকে ছুঁড়ে ফেলে আরেকজনকে নিয়ে আসতে দুইবার ভাববো না। বলে চুলের মুঠি ছেড়ে দিয়ে চুপচাপ শুয়ে পড়ে ঈশান। চুল আর গালের ব্যথায় কুকিয়ে যায় দিনা। চোখ দিয়ে আপনা আপনি পানি পড়ছে। ভিতরে তার আগুন জ্বলছে। এখন সব মুখ বুজে সহ্য করছে। একদিন সবকিছু সহ্যে নিবে। ঈশানের এই প্রতিদিন কিছু না কিছু নিয়ে হাত তোলার শাস্তি সে ঠিক দিবে। শুধু ভাইয়ের বউয়ের জন্য এখনো এসব মারধর আর ঈশানের পর নারীতে আসক্ত। সবকিছু সহ্য করে নিচ্ছে, নয়তো কবে এসবের উপর থুতু দিয়ে চলে যেত। তিনার বাবার টাকা পয়সা থাকলে কি হবে? তার ভাবি এসব কিছুর পিছনে ছুরি ঘোরায় না। দিনার মা তাই বলে দিয়েছে, দুঃখ কষ্ট যাই পাস না কেন, ওই বাড়িতে পড়ে থাক। টাকা লাগলে টাকা পাঠিয়ে দিব, কিন্তু এই বাড়িতে একবারে আজ হাটবার। সকাল থেকে দোকানে প্রচুর ভিড় লেগে থাকবে বেচা কেনা নিয়ে। তাই ইরহান খেয়ে আজ সকাল সকালই বেরিয়ে গেছে।
জ্যোতি খুব ভোরে উঠে ইরহানের জন্য রান্না করেছে। ইরহান বলেছিল দরকার নেই এত সকাল সকাল রান্না করার। জ্যোতি শোনেনি। সে সুস্থ থাকা অবস্থায় ইরহানকে না খেয়ে থাকতে দিবে না। জ্যোতিরও স্কুলে যাবার সময় হয়ে এসেছে। তৈরি হয়ে নেয় স্কুলে যাওয়ার জন্য। এমন সময় দাদির ফোন আসে। কথা বলতে বলতে দরজা লাগায় ঠিকই, কিন্তু তালা লাগাতে ভুলে যায়। কথা বলতে বলতে ঘরের পিছনের রাস্তা দিয়ে এগোনোর সময় ঈশানকে দেখতে পায়। ঈশানের দিকে এক পলক তাকিয়ে কিছু না বলে মোবাইলে কথা বলতে বলতে গেটের বাইরে চলে যায়। ঈশান এত সময় ওইদিকে উকি মেরেছিল ওরা বেরিয়ে গেলেই তালা ভেঙে ভেতরে ঢুকে পড়বে, কিন্তু মনে মনে বেশ মজা পেল এটা দেখে যে জ্যোতি ঘরের তালা না মেরেই চলে গেছে। ছিটকিনিটা খুলে ঘরে ঢুকে পড়ে ঈশান। এইবার আর এদিক ওদিক না তাকিয়ে সোজা চৌকির নিচে থেকে বাক্সটা বের করে খুলে ফেলে, কিন্তু একই বাক্সে কয়েকটা কাপড় ছাড়া আর কিছু নেই। কাপড় এলোমেলো করে ছুঁড়ে ফেলে দেয়। আবার পুরো ঘর তন্ন তন্ন করে খোঁজে, কোথাও একটা কাগজের টুকরো নেই। রাগে লাথি মেরে টিনের বাক্সটা দূরে ফেলে। এসব যে জ্যোতির চালাকি বুঝতে একটু অসুবিধা হয়নি ঈশানের। ঈশান ঘর থেকে বের হয় রাগে জ্যোতিকে একটা বাজে গালি দিয়ে নিজেদের বাড়িতে চলে যায়। ঈশান চলে যেতে জ্যোতি আড়াল থেকে বের হয়ে ঘরে ঢুকে হারাম করে বসে। এত সময় সবই দেখেছে জ্যোতি। হাসি পেলেও নিজেকে নিয়ন্ত্রণ রেখেছে। নিজের ছোট হাত ব্যাগটা বের করে কাগজগুলো হাতে নেয়। কাল জ্যোতি ঘরে ঢুকে বুঝতে পেরেছিল ঘরে কেউ ঢুকেছে। নিজের গুছিয়ে রাখা জিনিসগুলো একটু এদিক ওদিক হলে তা সহজে বোঝা যায়। জ্যোতিরও বুঝতে অসুবিধা হয়নি। সব থেকে বড় কথা হলো কাল বের হওয়ার সময় ঘরের বাতি নিভিয়ে গিয়েছিল, কিন্তু এসে দেখে বাতি জ্বালানো। ওরা চালাকি করেছে ঠিকই, কিন্তু বড় ভুল করে গেছে। জ্যোতির মন তখনই বুঝে গেছে ওরা এই ঘরে কেন আসতে পারে। তাই তো কাল বাক্স চেক করেছিল, কাগজপত্র ঠিক আছে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। জ্যোতির ধারণা ছিল আজও ওরা কিছু একটা করবে, তাই হলো। জ্যোতি মনে মনে আওড়ায়, তোরা কি ভেবেছিলি আমার নাকের ডগা দিয়ে শয়তানি করবি আর আমি টেরও পাবো না? হ্যাঁ, তোরা চলবি ডালে ডালে আর আমি চলবো প্রতিটি পাতায় পাতায়। তোরা ভুলে গেছিস বাপেরও বাপ আছে। মানুষের শরীরের সাথে মনের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না। গত কয়েকদিন ধরে জ্যোতির শরীরটাও ভালো যাচ্ছে না। খেলে কিছু সময় পর আবার প্রচুর খিদে লাগে। জ্যোতির কখনো এমন হয়নি। খাওয়া নিয়ে তার এত মাথা ব্যথা ছিল না। এখন দিনে 3-4 বারও খায় জ্যোতি, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এত খেয়েও শক্তি পায় না শরীরে। কোনো কাজ তো এখন মনই বসে না, উল্টো শরীর ম্যাচ ম্যাচ করে। কাজ করতে গেলে মাথা ঘোরায়। তবে এত খারাপ লাগার মাঝেও একটা বিষয় হলো জ্যোতির শরীর আগে থেকে বেশ একটু উন্নত হয়েছে। স্বাস্থ্যটা কিছুটা বেড়েছে, শরীরের রংটা কিছুটা উজ্জ্বল হয়েছে। জ্যোতি এখনো ওর কেমন যেন লাগে। এসব কথা ইরহানকে বলেনি, শুধু শুধু টেনশন করবে। কিন্তু জ্যোতির শরীরের পরিবর্তন ইরহানও লক্ষ্য করেছে। মাঝে মাঝে জ্যোতির দিকে তাকিয়ে বলে, দেখেছো আমার ভালোবাসার কত জোর, আমার জ্যোতিরানী সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। আজ সকাল থেকে যেন একটু বেশি কেমন কেমন লাগছে জ্যোতির। তাই ইরহান যাওয়ার পর স্কুলে আর যায়নি, বিছানায় শুয়ে আছে। তারপর কিছু একটা ভেবে দাদিকে ফোন লাগায়। জ্যোতির দাদি ফোন রিসিভ করতেই ভালো মন্দ জিজ্ঞেস করে। তারপর জ্যোতির কথা সব খুলে বলে। সব শুনে দাদি কিছু সময় চুপ থাকেন, কিছু সময় পর গম্ভীর কণ্ঠে বলেন, এই তুই আমার বউ তো? এটা আবার কেমন কথা দাদি? আমি আমার অসুস্থতার কথা বলছি আর তুমি আমার সাথে মশকরা করছো। মস্করা করবো কেন? সত্যি কথাই তো বলছি। জ্যোতিও এবার বলে, এই বুড়ি, সত্যি করে বলো তুমি আমার দাদি তো? আমার কথা আমাকে ফিরে দিচ্ছিস? মোটে না, তুমি আমার দাদি নাও। আমার দাদি কোথায় তাকে বের করো বলছি। তার নাতনির অসুস্থতা নিয়ে আমার দাদি কখনো মজা করতে পারে না। হয়েছে, এবার থাম। আমি তো ভাবতাম আমার নাতনি খুবই বুদ্ধিমতী আর চালাক, কিন্তু তুই দেখি আসলেই একটা বলদ। এই বুড়ি, আরে থাম তো সরি। এত এত উপসর্গ দেখে যে বুঝতে পারলো না এইসব কিসের লক্ষণ, সে নাকি আবার বুদ্ধিমতী। কিসের লক্ষণ দাদি? তোর মাথার বুদ্ধিতে দেখি পুরাই জং ধরেছে। তুই মা হতে চলেছিস ছুরি, আর আমি বড় মা। জ্যোতির দাদির কথাটা শুনে হাতটা আপনা আপনি পেটে চলে যায় জ্যোতির। কাপা কাপা গলায় বলে, এসব তুমি কি বলছো দাদি? সত্যি বলছো? আমার এত বছরের অভিজ্ঞতা তো তাই বলছে রে। তোদের ছোট্ট ঘর আলো করে কেউ আসতে চলেছে। আমার বিশ্বাস হচ্ছে না বুড়ি। কেন বিশ্বাস হইতেছে না?
আমি কি ভোলাপন জন্ম দেইনি নাকি? বয়স কি আমার বাতাসে বেড়েছে নাকি চুলগুলো পাকছে বাতাসে? কোনটা? তুমি যাই বলো না কেন দাদি, আমার মনে হয় তোমার ভুল ধারণা। এমন নাও তো হতে পারে, তাই না? হ্যাঁ, তোরা এখনকার যুগের মানুষ বুড়া মানুষের কথা বিশ্বাস করবি কেন? এখন তো কত কিছু বের হয়েছে, ওইটা দিয়ে পরীক্ষা করে নে তাহলে, তখন বুঝতে পারবি এই বুড়ির ধারণা ঠিক নাকি ভুল। আরে টেস্ট করার কথা তো আমার মাথা থেকেই বেরিয়ে গিয়েছিল। তু বুড়ি মনে করিয়ে দেওয়ার জন্য। হা বুঝি সবই, এইসব মাথায় থাকবে কেন? এখন তো মন প্রাণ মাথা জুড়ে একজনেরই বসতি, আমার নাচ জামাই। রাখছি, এখন পরে কথা হবে। আচ্ছা বোন, সাবধানে থাকিস আর ওইসব টেস্ট করে আমারে জানাইস। যদি ফোন রেখে ভাবতে থাকে কিভাবে জিনিসটা আনবে। ইরহানকে এখন বলা যাবে না, পরে নিশ্চিত হয়ে বলবে, দেখবে ইরহানের প্রতিক্রিয়া কি। তাই অনেক ভেবেচিন্তে ঠিক করে প্রেগনেন্সির কিটটা পাশের বাড়ির সীমা যে তার স্কুলে পড়ে তার হাতে আনাবে। সে কাল মার্কেটে যাবে বলেছিল। সীমাকে যদি ফোন দিয়ে বলে দেয় নিয়ে আসার জন্য, সীমা জানায় কাল আসার সময় নিয়ে আসবে। যদি কল কেটে পেটে হাত দিয়ে বসে থাকে, কেমন যেন অনুভূতি হচ্ছে তার। নিজের ভিতর অন্য প্রাণের কথা ভাবতেই শরীর শিরশির করে ওঠে। অনেক হলো এমন ভাবে আর না, সিদ্ধান্ত নিয়েছে বিদেশ গিয়ে এবার নিজেদের অবস্থা পরিবর্তন করবে। ইরহান পরশুদিন চলে যাবে, ভোর 4টায় ফ্লাইট। মোবাইলের মাধ্যমে অনলাইনে টিকিট কেটে নেয় ইরহান। জ্যোতিকে এখনও জানায়নি টিকিট কাটার কথা। দোকানে কাজের ফাঁকেই কাজটা সেরে ফেলে, বাড়িতে গিয়ে বলবে। রাতে বাড়িতে গিয়ে দেখে জ্যোতি শুয়ে আছে চুপচাপ। কোনোদিন জ্যোতি ইরহান আসার আগে এমন করে শুয়ে থাকেনি। ইরহান জ্যোতিকে আস্তে করে ডেকে তুলে। জ্যোতি ইরহানকে দেখে তড়িঘড়ি করে উঠে বসে। আপনি এসে গেছেন? তুমি ঠিক আছো তো জ্যোতি রানী? জ্যোতি কিছুটা ঘাবড়ে যায়। এখন কিছুতেই ইরহানকে বুঝতে দেওয়া যাবে না, আর বলাও যাবে না, তাই এটা ওটা দিয়ে কাটিয়ে যায় কথা। রাতের শোয়ার সময় ইরহান আমতা আমতা করে জ্যোতিকে জানায় পরশু ভোরে তার ফ্লাইট, আর মাত্র 2টা দিন তার সাথে আছে। জ্যোতি কোনো কথা না বলে ইরহানকে চাপটে ধরে, ইরহানের বুকে মুখ গুজে দেয়। ইরহানও জ্যোতিকে চাপটে ধরে রাখে। জ্যোতি যে নীরবে তার চোখের পানি দিয়ে ইরহানের বুক ভাসাচ্ছে সেটা বুঝতে আর বাকি নেই। দুজনই দুজনকে জড়িয়ে রেখে নির্ঘুমে রাত পার করে দেয়। ওইদিকে ইমন শুনে ফেলে পরশু যে তার ফ্লাইট, কালকের মাঝেই কিছু একটা করতে হবে। প্রতিদিন রাতে ইরহান আসার সাথে সাথে ঘরের কাছে এসে আড়ি পাতে। পরের দিন ইরহান জ্যোতির সাথে সময় কাটিয়েছে। এই সময়টুকু দুজন দুজনের সাথে কাটাবে ঠিক করে ইরহান। জ্যোতিকে ইরহান তার দাদির বাড়িতে রাখবে বলে ঠিক করে, এখানে একা রাখা যাবে না। ইরহান বাড়িতে থাকবে না, তার উপর ওই লোকগুলোর উপর ইরহানের একটুও বিশ্বাস নেই। যদি কিছু করে বসে জ্যোতিকে, জ্যোতি তো ওদের কথা কম শোনায়নি। কিন্তু জ্যোতিকে ইরহান কিছুতেই রাজি করাতে পারছে না দাদির কাছে চলে যাওয়ার জন্য। জ্যোতির এক কথা, সে তার স্বামীর আর শ্বশুরের ভিটা ছেড়ে এক পাও নড়বে না। অনেক বুঝিয়েও জ্যোতিকে রাজি করাতে পারেনি ইরহান এখান থেকে যাওয়ার। তাই জ্যোতির দাদিকে রাজি করাবে এখানে এসে থাকার জন্য। ওনার আর কাজ করতে হবে না, জ্যোতির সাথে থাকবে। তাই বিকেলে ইরহান জ্যোতির দাদিকে পরের দিন যেন এই বাড়িতে চলে আসে তার জন্য রাজি করাতে যায়। ওই দিক দিয়ে একটু দোকানেও যেতে হবে। এই মাস শেষ হয়েছে 2 দিন আগেই। বেতন নিয়ে প্রয়োজনীয় সব কিছু কিনে দিয়ে যাবে জ্যোতিকে। অন্যদিকে জ্যোতিকে ইরহান বাড়ি থেকে বের হওয়ার কিছু সময় পরই সীমা এসে প্রেগনেন্সির কিটটা দিয়ে যায়। জ্যোতি কিট নিয়ে পরীক্ষা করে থম মেরে বসে থাকে। চোখের পানি তার ছলছল করছে। তাদের কথাই সত্যি হলো, সে তার বোকা পুরুষের সন্তানের মা হতে চলেছে। জ্যোতির মনের আনন্দ আর দেখে কে, আর আনন্দে নাচতে ইচ্ছা করছে। বিকেলটুকু তার উত্তেজনাতেই কেটে যায়। কখন তার বোকা পুরুষ বাড়িতে আসবে, কখন সে সুখবরটা দিবে। সন্ধ্যায় ইরহানের যত্নে তুলে সাজবে। তার বোকা পুরুষের জন্য সে মন ভরে সাজবে। শাড়িটা সযত্নে শরীরে জড়িয়ে নেয় জ্যোতি। ইরহানের দেওয়া সে মালাটা গলায় পড়ে, হাতে রেশমি চুড়ি, খোপায় কুড়িয়ে আনা বকুল ফুলের মালা জড়ায়, চোখে মোটা করে কাজল দেয়। তারপর ছোট্ট একটা আয়নায় নিজেকে দেখে নিজেই লাজুক হাসে। তার বোকা পুরুষ আজ তাকে দেখে পুরাই অবাক হয়ে যাবে। ইরহান দোকানের মালিকের কাছ থেকে টাকা নিয়ে বাজার সদাই করে নেয়। রাত অনেক হয়ে যাওয়ায় একটা সিএনজি দেখে পড়ে।
ইমনও পিছনে আছে। ইরহানকে এত সময় পিছনে পিছনে ফলো করেছে। আজ কিছু একটা করবে, এটাই শেষ সুযোগ। উদ্দেশ্য ফাঁকা রাস্তায় ইরহানের সিএনজিটাকে কোনোভাবে খাদে ফেলা। এতে ইরহানও শেষ, আর কেউ সন্দেহ করবে না। মাঝ রাস্তায় অন্ধকারে গিয়ে কিছুর সাথে ধাক্কা লেগে সিএনজি খাদে পড়ে যায়। পড়ার আগে শুধু 2টা আর্তনাদ ভেসে আছে। যা হচ্ছে হতে দিন, আল্লাহ আপনার ভাবনার চেয়ে অনেক বেশি কিছুই ভেবে রেখেছে। গ্রামের দিকে এখনও সাধারণত রাত 8টা বা 9টা মানেই অনেক রাত। সকলে খাওয়া দাওয়া শেষ করে তখন ঘুমের দেশে পাড়ি জমায়। রাস্তাঘাট সব কিছুই শুনশান থাকে। যাদের খুব বেশি প্রয়োজন বা কাজ থাকে তাদের ছাড়া অন্য কাউকেই বেশি দেখা যায় না। রাতের অন্ধকারে তখন রাস্তা দিয়ে সিএনজির আলো দিয়ে যতটুকু দেখা যায়, অন্য কোনো আলো নেই। ইরহান যে সিএনজিতে সেটা অনেকটাই দূরে এগিয়ে গেছে। ইমনও সিএনজি করে ফলো করছিল ইরহানকে। সামনের সিএনজি আগে চলে যাওয়ায় ইমন তার ড্রাইভারকে তাড়া দেয়। সামনেটার কাছাকাছি যেন যায়, আর সুযোগ বুঝে ওই সিএনজিকে ধাক্কা দেয়। নয়তো কিছু একটা করতে মোটা অঙ্কের টাকা দিবে সে ড্রাইভারকে, শুধু যেন অ্যাক্সিডেন্টটা করায়। ড্রাইভার টাকার লোভে রাজি হয়ে যায়, জোরে গাড়ি চালাতে থাকে। কিন্তু নিয়তি মনে হয় অন্য কিছুই লিখে রেখেছে। কথায় আছে না, পরের জন্য গর্ত করলে সেই গর্তে নিজেকেই পড়তে হয়। ইমনের সাথেও তেমন কিছুই হয়েছে। হুট করে এই ফাঁকা রাস্তা কোথা থেকে একটা ট্রাক আসলো কেউ বুঝতেই পারলো না। ট্রাকটা হয়তো ভাবছে গ্রামের রাস্তা এখন পুরোই ফাঁকা, তাই অনেক স্পিডে চালিয়ে যেতেছিল। ট্রাক ভর্তি ইট, হয়তো কেউ ঘর তুলবে তার জন্য। ট্রাক ড্রাইভার ফুরফুরে মনে স্পিড বাড়িয়ে চালাতে থাকে। হুট করে সামনে সিএনজি দেখে গাড়ির স্পিড তাড়াতাড়ি কমাতে যাওয়ার আগে যা ঘটার ঘটে যায়। ইমনদের সিএনজি ততক্ষণে ট্রাকের ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। কেউ কিছু বুঝে ওঠার আগেই সিএনজি ড্রাইভার আর ইমন দুজনে ছিটকে গিয়ে দুজনে 2 দিকে পড়ে। ইমন শুধু পড়েনি, মাথাটা নিয়ে গাছের সাথে বাড়ি খায়। সিএনজি ড্রাইভার তেমন মারাত্মক ব্যথা না পেলেও কম ব্যথা পায়নি, কিন্তু ইমন গুরুতরভাবে আঘাত পেয়েছে। ইমন শুধু একটা চিৎকার দিয়ে সেখানে জ্ঞান হারিয়েছে। ড্রাইভারের এখনও জ্ঞান রয়েছে, সে ব্যথায় চিল্লাতে থাকে। ট্রাক ড্রাইভার ততক্ষণে ট্রাক নিয়ে উধাও। গ্রামের লোক যদি একটাবার টের পায় তাহলে তার গাড়ির দফারফা তো করবে, এই সাথে তাকেও মেরে আধমরা করবে। ইরহানদের গাড়ি অনেকটাই আগে ছিল, চলেও গেছে। ইরহান জানতেও পারলো না তার জন্য ফাঁদ পেতে সেই ফাঁদে ইমনই পড়েছে। ইমন যাকে মারতে চেয়েছিল সে সুস্থভাবে বাড়িতে যাচ্ছে, আর সে এখানে খাদে জ্ঞান হারিয়ে পড়ে আছে। কেউ তুলে হাসপাতালে নেওয়ারও মানুষ নাই। একে হয়তো বলে উপরের দিকে থুতু ছুঁড়ে মারলে সেই থুতু এসে নিজের মুখেই পড়ে। ড্রাইভারের জ্ঞান থাকলেও নিচ থেকে ওঠার তার সামর্থ্য নেই। ব্যথায় জোরে জোরে কান্না করছে আর ওমা ওমা বলে যাচ্ছে। এতক্ষণে বুঝতে পারছে কি করতে যাচ্ছিল সে। টাকার লোভে অন্ধ হয়ে সেখানে অন্য একটা প্রাণ কেড়ে নেওয়ার চিন্তা করছিল। এই লোভের শাস্তি এখন সে পাচ্ছে। প্রায় অনেক সময় যাওয়ার পর কিছু মানুষের আর রিকশার আওয়াজ শুনতে পায়। ড্রাইভারটা চিল্লিয়ে ডাকতে থাকে, কেউ আছেন, বাঁচান, দয়া করে বাঁচান। রিকশা চালক আর তার পিছনে 2 জন লোক বসেছিল। কারো কান্না আর চিল্লানোর আওয়াজ শুনে রিকশা থামিয়ে দেয়। হাতে টর্চ ছিল, টর্চ এদিক ওদিক মারতে থাকে। তারপর নিচের দিকে টর্চ মারতেই রক্তাক্ত অবস্থায় ড্রাইভারকে দেখতে পায়। 3 জনই এগিয়ে যায়। বুঝতে বাকি নেই অ্যাক্সিডেন্ট হয়েছে। ধরাধরি করে ড্রাইভারকে নিয়ে ওঠার সময় ইমনের দিকে চোখ যায়। একজন ড্রাইভারকে ধরে নিয়ে যায়, আর 2 জন ইমনের কাছে এগিয়ে গিয়ে ইমনের নাকের কাছে হাত নেয়, দেখার জন্য বেঁচে আছে কিনা, শ্বাস চলছে কিনা বুঝতে পারে না। তারপর হাত টেনে নিয়ে পরীক্ষা করে, তারপর বুঝতে পারে এখনো বেঁচে আছে। 2 জন মিলে পাজা কোলে করে ইমনকে উপরে নিয়ে আসে। এখন 2 জনকে কিভাবে হাসপাতালে নিয়ে যাবে ভাবতে থাকে। এর মধ্যে একটা সিএনজি দেখতে পায়। লোকটা হয়তো রাত হয় বাড়ি ফিরে যাচ্ছে। এই সিএনজি করে ইরহান গিয়েছে। ইরহানকে পৌঁছে দিয়ে লোকটা মাত্র এসেছে। এই সিএনজি করে 2 জনকে হাসপাতালে নিয়ে যায় লোকটা। ইরহান বাজার নিয়ে একটু দরজা ধাক্কা দিয়ে খুলে যায়। এই মেয়েটাকে বলেও ঠিক করতে পারলো না ইরহান। কত বলেছে এভাবে দরজা খুলে রাখবে না, ভিতর থেকে দিয়ে রাখবে, আমি এসে ডাক দিলে তারপর দরজা খুলবে। কত বিপদ আপদ আছে, কিন্তু এই মেয়ে শুনলে তো দেখো ঠিকই দরজা খুলে বসে আছে। ঘরে ঢুকে দেখে চারদিকে অন্ধকার। আশ্চর্য, জ্যোতি এই সময় বাতি বন্ধ করে রেখেছে কেন? ইরহান জ্যোতিকে ডাকতে ডাকতে অন্ধকারে বাতির সুইচের দিকে এগিয়ে যায়।
সুইচ টিপ দেওয়ার আগেই হুট করে পেছন থেকে কেউ চাপটে ধরে ইরহানকে। ইরহান ঘাবড়ে গিয়েও নিজেকে সামলে নেয়। এটা যে তার জ্যোতিরানী স্পর্শতে বুঝে গেছে। বুকের কাছে রাখা নরম তুলতুলে হাত দুটো আঁকড়ে ধরে মুখের কাছে এনে চুমু বসায়। হাতের রেশমি চুড়িগুলো তখন মন মাতানো রিনিক ঝিনিক শব্দে বেজে ওঠে। কি ব্যাপার ম্যাডাম, আজ মনে হয় শাড়ি পরেছে? হুম। আমি তো আমার জ্যোতি রানীকে এখনো শাড়ি পরা অবস্থায় দেখতেই পারলাম না। তারপর জ্যোতির হাত ছেড়ে ইরহান বাতি জ্বালিয়ে বলে, দেখি তো, সামনে এসো, কেমন লাগছে দেখি। জ্যোতি নিজের হাতের বাঁধন শক্ত করে ধরে। কি হলো ম্যাডাম, সামনে আসুন না। এই অধমকে একটু চোখ ভরে দেখার সুযোগ করে দিন। পরে দেখেন, আগে আপনাকে একটা কথা বলার আছে। বলো শুনি, কি কথা? তোমার কণ্ঠের ওই মিষ্টি সুর শুনে আমার কানটা ধন্য করি। আপনি আগে চোখ বন্ধ করুন। কেন? করুন না, এত প্রশ্ন কেন করেন? আচ্ছা বাবা, করলাম বন্ধ। বলে ইরহান তার দুই চোখ বন্ধ করে। একদম চিটিং করবেন না। ওকে। যদি তারপর ইরহানকে ছেড়ে ইরহানের সামনে এসে দাঁড়ায়। তার বোকা পুরুষ কি সুন্দর করে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। ইরহান খবরটা পেয়ে কি করবে ভাবতে পারল না জ্যোতি। ইরহানের গলা জড়িয়ে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, আমার বোকা পুরুষ আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। সে দূর দেশে যাওয়ার আগে আমাকে একটা উপহার দিয়ে যাচ্ছে। তারপর ইরহানের একটা হাত নিজের পেটের উপর রেখে বলে, আমার বোকা পুরুষের অস্তিত্ব এখানে। আপনি বাবা হতে চলেছেন। কথাটা বলেই ইরহানের গালে একটা চুমু খেয়ে ইরহানকে ছেড়ে চোখ বন্ধ করে ফেলে জ্যোতি। কিছু সময় পরও ইরহানের কোনো সারা শব্দ না পেয়ে চোখ খোলে। ইরহান একই ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, কিন্তু এখন ইরহানের চোখ দুটো খোলা। ইরহানের হাত এখনো জ্যোতির পেটেই, আর দৃষ্টিও সেখানেই। কি হলো, আপনি খুশি হননি? জ্যোতির কথায় ইরহানের ধ্যান ভাঙে। জ্যোতি, তুমি কি বলছো? আবার বলো তো, আমি মনে হয় ভুল শুনেছি। কিছু ভুল শোনেননি, সত্যি শুনেছেন। ইরহান জ্যোতির চোখের দিকে তাকালে জ্যোতি চোখের ইশারায় বলে হুম। ইরহান আর এক মুহূর্ত দেরি করে না, হাঁটু গেড়ে নিচে বসে পড়ে। তারপর শাড়িটা একটু সরিয়ে পেটে অজস্র চুমু আঁকতে থাকে আর অস্ফুট স্বরে বলতে থাকে, জ্যোতি, তুমি এটা আমায় কি বললে? আমার বিশ্বাস হচ্ছে না। এত কষ্টের মাঝেও আমার মন খুশি হয়ে গেল জ্যোতি। তারপর দাঁড়িয়ে জ্যোতিকে নিজের সাথে মিশিয়ে নেয়। কাঁধে চোখের পানির অস্তিত্ব টের পায় জ্যোতি। ইরহান কিছুটা স্বাভাবিক হয়ে আসলে জ্যোতি বলে ওঠে, এটা কোনো কথা হলো বলেন তো? আমি কত কষ্ট করে সাজলাম, আর আপনি আমাকে ভালো করে দেখলেনই না। জ্যোতির কথায় ইরহান জ্যোতিকে ছেড়ে কয়েক কদম পিছিয়ে যায়। তারপর পা থেকে মাথা পর্যন্ত মোহনীয় দৃষ্টিতে দেখতে থাকে। আমার খড়কুটোর বাসায় মনে হচ্ছে আজ চাঁদের আলো নেমে এসেছে। জ্যোতি ইরহানের কথায় আর দৃষ্টিতে লজ্জা পেয়ে যায়। কথা ঘোরাতে বলে, খাবেন না? অনেক রাত হয়ে গেছে তো। খাবো তো, তবে অন্য কিছু। ভাত খাওয়ার খিদে নেই আজ, মন যে অন্য কিছু চাইছে। বলেই জ্যোতিকে কোলে তুলে নেয়। জ্যোতি লজ্জায় ইরহানের বুকে মুখ গুজে। ছোট্ট ঘরটায় চাঁদের আলো উকি দিচ্ছে জানালার ফাঁক দিয়ে। ঘরের ভিতর দুইজন মানুষ একে অপরের ভালোবাসায় সিক্ত। ইরহানের ভালোবাসায় যখন জ্যোতি অন্য দুনিয়ায় বিচরণ করছে, তখন ইরহান জ্যোতির কপালে নিজের অদর ছুঁয়ে দিয়ে বলে, তুই হবি রাত আর আমি হব চাঁদ। জোস নাই বাড়ি আমাদের। ভোর রাত্রে কারো কান্নার শব্দে ঘুম ভাঙে যায় ইরহানের। জ্যোতি তার বুকের মাঝে মাথা রেখে ঘুমাচ্ছে। কান্নার আওয়াজ শুনে ইরহানের কপাল কুঁচকে যায়। এত সকালে কে কান্না করছে? কণ্ঠ শুনে মনে হচ্ছে তাসলিমা বানু। ইরহান জ্যোতিকে বালিশের ওপর আস্তে করে শুইয়ে দিয়ে নিজেকে ঠিকঠাক করে বেরিয়ে যায় দেখার জন্য কি হয়েছে। দাদি, ও দাদি গো, আমার বোকা পুরুষ কই? কই গেল গো দাদি? উনি দাদি কোথায়? উনি বোকা পুরুষ, আপনি কই? এখনই আমার সামনে আসুন। আপনি আমার সাথে লুকোচুরি খেলছেন তাই না? এই বোকা পুরুষ! ডাক দিয়েই চিল্লিয়ে ওঠে জ্যোতি। জ্যোতির দাদির ঘুম ভেঙে যায় জ্যোতির চিল্লানিতে। পাশের রুমেই ঘুমিয়ে। কি হয়েছে বউ? শরীর খারাপ লাগতেছে? তুই ঠিক আছিস? আমার বোকা পুরুষ কই দাদি? কই গেছে দেখতে পাইতেছি না কেন তাকে আমি? জ্যোতির দাদি জ্যোতির পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে,